করবো আগে দা ক্লাউডস এর একটু আগের গল্পটা মনে করে দিই, ঠিক আছে? কিরকম আগে কি হয়েছিল বল বিকাশ, একটুকু আগের গল্পটা বল, কি হয়েছিল এতক্ষণ পর্যন্ত? আমরা ইউনিট 2 পর্যন্ত দেখেছি, ইউনিট 2 পর্যন্ত হয়েছিল কি, এটা একটু আমাকে বল। স্যার সে মেঘের খোঁজে যখন বেরিয়েছিল, সে প্রথম সকালে তার মাকে জিজ্ঞেস করেছিল যে মা, মেঘগুলো কোথায় গেছে। তখন তার মা বলছে যে বোকার মতন কেন প্রশ্ন করছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে। তখন তার মা তাকে হাত মুখ ধুয়ে সকালে খাবার খেয়ে স্কুলে যেতে বলেছিল। সে ওকে। স্কুলে না গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং সেই প্রশ্নটা তাকে তখনও তাড়া করছিল। তারপর তাকে তার আগের রাতের কথা মনে পড়লো, যখন সে খাবার খেতে যাবে তখন দেখলো যে রাতে মেঘগুলো কালো হয়ে আছে। তারপর সে যখন ঘুমোতে গেল তখন দেখলো যে মেঘগুলো আকাশ পরিষ্কার তারায় ভরা। তারপর সে যখন মাঝরাতে উঠেছে তখন সে দেখলো যে মেঘগুলো গর্জন করছে এবং মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর সে ভাবলো যে হয়তো এটা তার ঘুমটাকে নষ্ট করবে জল পড়লে, তাই সে ঘুমিয়ে গেল। এবং ঘুমিয়ে যাওয়ার পর সকালে উঠেছে হতভম্ব হয়ে গেল যে তাদের উঠোনে এক ফোঁটাও বৃষ্টির চিহ্ন নেই। সে খুব দুঃখিত হলো, হয়তো তার ঘুমানোর জন্য মেঘগুলো আগে চলে গেছে। এই ঋতুর হয়তো প্রথম বৃষ্টিপাত হতো। তারপর সে মেঘের খোঁজে অনেক মাঠ ক্ষেত পেরিয়ে যেতে লাগলো। তারপর তখন সূর্যের প্রচন্ড তাপে তার পিঠ যেন জ্বলে যাচ্ছে যাই এবং হোক সে থাম, অত ডিটেলসে বলার দরকার নেই, আমি বলে দিচ্ছি বাকি নেক্সট পার্টটা। যে তারপর সে পার্সিয়ান হুইলের কাছে পৌঁছিল। পার্সিয়ান হুইল মানে কি, আমরা যেমন একটা চাকা, সেই চাকার ওপরের দিকে বালতি বা ওই জাতীয় কোনো পাত্র লাগানো থাকে এবং চাকাটা ঘোরে, ফলে আমরা কি করি বলতে কিন্তু, ফলে সেই পার্সিয়ান হুইলের সাহায্যে আমরা কি করতে পারি, জল তুলতে পারি, ঠিক আছে? তাহলে সেই পার্সিয়ান হুইলের সামনে গেল এবং সেখান থেকে জল পান করলো, ঠিক আছে? এরপর দেখ, এরপর কি হচ্ছে, ইউনিট 3 আসছি। রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড, মানে সতেজ হয়ে সে একবার চারিদিকে তাকালো। এই অতক্ষণ ধর রোদে গিয়েছে, তার রোদে যাওয়ার ফলে কি হয়েছে, তার মানে শরীরে ক্লান্তি দেখা গেছে। এরপর দেখবি না, অনেকটা রোদে যাওয়ার পর আমরা যখন চোখে মুখে জল নিই কিছুটা ফ্রেশ লাগে, তাহলে সেরকম সে রিফ্রেশ হয়েছে, মানে সতেজ হয়ে সে চারদিকটা এবার তাকালো। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল, তাহলে একজন বৃদ্ধ লোক কিন্তু দেওয়ালের উপর বসে আছে। দেওয়াল মানে ওই যে বাই দ্য পার্সিয়ান হুইল, মানে ওই যে পার্সিয়ান হুইলটা ছিল, মানে পার্সিয়ান চাকা, যেটার সাহায্যে জল তুলছে, তার পাশে দেখবি এরকম চাতাল করা থাকে। আমরা দেখে থাকবি যেন ধারি টাইপের, যেগুলো সেগুলো হচ্ছে ব্যাপার। ওই যে দেখবি ঘরের সামনে একটা কিছুটা ধারি করা থাকে না, যে বসার জন্য, তো সেরকম পার্সিয়ান হুইলটার সামনে চাতাল করা ছিল। সেই চাতালটার সামনে একটি বুড়ো লোক কিন্তু বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সেই ওই বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, কিছু বলতে চাইছিল কিন্তু ইতস্তত বোধ করছিল। এবার বল দেখি তো বিকাশ, কেন ইতস্তত বোধটা তার মধ্যে, আর সে কি বা বলতে চাইছিল? বিকাশ একটু ট্রাই কর, কি বলতে চাইছিল সে, আর ইতস্তত বোধের কারণটা কি? সে তো ইতস্তত বোধ করার কারণ, সে জিজ্ঞেস করছিল যে এর মেঘ কি তুমি দেখেছো, কিন্তু অত লোক যখন বলতে পারলো না তাই সে ভাবছে হয়তো বললে এ হয়তো অমনি উত্তর দিবে, তাই সে বলতে ইতস্তত বোধ করছিল। কিছুটা ঠিক আছে, কিছুটা ঠিক আছে, কিন্তু একদম ঠিক নয়। বলতে মানে ওই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিল বলে ইতস্তত বোধ নয়। এর আগে ওর 3-4 জনকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? ওর মাকে, সে একজন ঘাসুড়েকে, ঠিক আছে? এবার যাকেই জিজ্ঞেস করছে সেই বোকার মতো প্রশ্ন করছে, যে মানে সে হতভম্ব হয়ে যাচ্ছে। এরপর বাল না, তোকে যদি আমি একটা কোশ্চেন করি আর তুই প্রত্যেকবার 2-3 জনকে তো বললাম, 2-3 জনই আমাকে বোকা বলতে শুরু করলো, বা নিজেই কোশ্চেনটা বুঝতে পারলো না, সেক্ষেত্রে কি হবে বল? সেক্ষেত্রে আমার নিজেরই কেমন একটু অস্বস্তি লাগবে, যে মনে হয় আমিই বোকা। তাহলে যখন 2-3 জনের মধ্যে কেউ অ্যান্সার দিতে পারলো না তার কোশ্চেনটা, মেঘেরা কোথায়, এরপর যখন সে বৃদ্ধ লোকটির সঙ্গে দেখা হলো না, তাকালো, তখন সে কিছুটা মানে ইতস্তত বোধ করছিল, যে কোশ্চেনটা করবো কি করবো নাই, ঠিক আছে? ওয়ান্টিং টু সে সামথিং, মানে কিছু বলতে চাইছে, বাট হেজিটেটেড, মানে একটু ইতস্তত হচ্ছে। দেখবি আমরা ঘাবড়ে যাই এরকম এই সিচুয়েশনের মাঝে মধ্যে, যখন ধর আমাদেরকে কেউ মানে বোকা, অকওয়ার্ড মুভমেন্ট যেগুলোকে বলে, ধর আমরা বোকা প্রমাণ হয়ে গেছি কোথাও, এরপর যখন ধর কেউ কোনো কথা বলবে না, আমরা কিছুটা ঘাবড়ে যাই, যে বলাটা উচিত হবে না হবে না। দেখ, লিখে রাখবি হেজিটেটেড মানে হচ্ছে ইতস্তত বোধ করা। ইতস্তত বোধ করা বানানটা ঠিক করে লিখবি, হয়ে গেলে জানাবি। হয়েছে। ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এবং অবশেষে সে তার মনের যে দ্বিধা, করবো কি করবো না, করবো কি করবো না, এই যে এরকম দুরকম যে দোমনা, এই দোমনা থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো কি, এ, মেঘ কি এখানে এসেছে, তার সেই বহুমূল্য প্রশ্ন, মেঘ কি এখানে এসেছে? দেখ, দ্য ওল্ড ম্যান লুক ক্লোজলি অ্যাট হিম, তাহলে বৃদ্ধ লোক তার দিকে খুব ক্লোজলি, মানে ঘনিষ্ঠ, একদম ভালোভাবে কিন্তু দেখলো, ঠিক আছে?
অ্যান্ড সেড, এবং বলল, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম, বাছারা মেঘেরা যখন আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। তাহলে কে কে তার আসা সম্বন্ধে, আগমন সম্বন্ধে জানতে পারে? একমাত্র পৃথিবী এবং আকাশ। বুঝতে পারলি কি বললাম? যে এই হ্যাঁ লোকটি কিন্তু মোটামুটি একটা ভিন্ন অ্যান্সার দিয়েছে। কি অ্যান্সার দিয়েছে? যে যখন মেঘেরা আসে, দুজন কিন্তু তাদের সম্পর্কে জানতে পারে, তার আশা সম্পর্কে জানতে পারে। কে কে? একটা হচ্ছে ক্লাউডস, আর একটা হচ্ছে মানে এই সরি, একটা হচ্ছে আর্থ মানে পৃথিবী, এবং স্কাই মানে আকাশ। দেখ মানেগুলো লিখে রাখতে পারিস এখানে। ক্লোজলি মানে লিখবি ঘনিষ্ঠ ভাবে, আর বাকি মানেগুলো তোরা পারবি কম বেশি। ক্লোজলি মানে লিখবি ঘনিষ্ঠ ভাবে। এরপর ছেলেটা রিপ্লাই দেখ, বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। এরপর ছেলেটা একটু সন্দেহ লেগেছে, বলছে তুমি বলছো পৃথিবী এবং আকাশ এই দুজন জানবে মেঘেরা এলে, কিন্তু বলছে গত রাত মানে গত রাতে, লাস্ট নাইট মানে গত রাতে, দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট, গত রাতে কিন্তু মেঘ এখানে এসেছিল। নো ওয়ান গট টু নো, এবং কেউ এটা জানতে পারেনি। ঠিক আছে, ওই গট টু নো তো আন্ডারলাইন লিখে রাখছে, জানতে পারা। গট টু নো মানে হচ্ছে জানতে পারা। এরপর ছেলেটা প্রশ্ন করেছে যে গত রাতেও কিন্তু মেঘ এসেছিল, কিন্তু কেউ তো জানতে পারেনি। গট টু নো মানে হচ্ছে জানতে পারা। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, মানে মেঘেদের আসার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেগুলো কিন্তু যথেষ্ট নয়, বা সময়টাও কিন্তু যথেষ্ট নয়। দেখবি একটা বৃষ্টিপাত এখন সিজনাল হয়, মানে এখন নয়, সারা জীবনই সিজনাল হয়। এখনই বরং একটু উদ্ভট হয়ে গেছে। শীতকালেও আমরা বৃষ্টি দেখছি, গ্রীষ্মকালেও আমরা, গ্রীষ্মকাল তো জেনারেলি কাল বৈশাখীর জন্য বৃষ্টি হয়, বর্ষাকালে হয়, আমরা এখন কিন্তু শীতকালেও বৃষ্টি দেখছি। কারণটা কি? অবশ্যই পলিউশনের জন্য আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, যেটা ঋতুচক্র সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি কিন্তু যে বৃষ্টিপাত এটা কিন্তু সিজনাল হয়। আমরা জানি কোন ঋতুতে, মনসুন বা বর্ষাকালে কিন্তু বৃষ্টি হয়। তাহলে লোকটি কিন্তু উত্তর দিল যে মেঘেদের আসার জন্য যে যথেষ্ট সময় বা যথেষ্ট শর্ত সেটা কিন্তু এখনো পূরণ হয়নি। আই ওয়ান্স লিভ ইন এ প্লেস, আমি একদা একটা সময় বাস করতাম মানে একটা জায়গাতে, হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 ইয়ার্স, মানে আমি এক সময় একটা জায়গাতে বাস করতাম যেখানে 10 বছরের জন্য কিন্তু কোনো বৃষ্টি হয়নি। একবার ইমাজিন কর, আমাদের যদি একটা মাস মানে বর্ষাকালে বা গ্রীষ্মকালে একটা মাস বৃষ্টি না হলে আমাদের কিরকম অবস্থা হয়। এই লোকটি, এই ভদ্রলোক বা বৃদ্ধ লোকটি যাকে যাই বলবো, এ এমন এক জায়গায় রয়েছে যেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। রেন্ট, এই যে দেখ এখানে একটা ওয়ার্ড বিকাশ লক্ষ্য করেছিস, হ্যাড নট রেন্ট। বিকাশ, হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। ওই যে হ্যাড নট রেন্ট, বলবি তো এটা রেন্টটা ভার্ব না অন্য কোনো পার্টস অফ স্পিচ, নাউন? বলবি তো একটুকু বুদ্ধি কাটিয়ে, পারবি বলতে? স্যার মনে হচ্ছে ভার হবে না। অবশ্যই ভার্ব, কারণ রেন্ট পাস্ট, এটা রেন ওয়ার্ডটা দুটো ভাবে ইউজ করতে পারি। একবার যদি শুধু নর্মাল রেন বলি তাহলে সেটা নাউন বৃষ্টি, আর যদি আরেকবার হয়েছে বৃষ্টিপাত, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা ভার্ব হিসেবে ইউজ হবে। দেখ এখানে ইডি যোগ আছে, এটা কোন টেন্স আছে বলতে কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। দেখ হ্যাড নট রেন্ড, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভার্ব, এখানে মাথায় রাখবি। তাহলে এমন এক জায়গায় ছিলাম যেখানে কিন্তু 10 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। এই বৃষ্টি হওয়ার ইংরেজি রেন, বৃষ্টির ইংরেজিও রেন, আর বৃষ্টি হওয়ার ইংরেজিও কিন্তু রেন। তোকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যেখানে কোন পার্টস অফ স্পিচ আকারে ইউজ আছে। তাহলে এটা ওয়ার্ড মিনিং এখানে লিখবি এনাফ, ওয়ার্ড মিনিং লিখে রাখবি এনাফ মানে যথেষ্ট, আর ওই রেন মানে লিখে রাখবি বৃষ্টি হওয়া। এখানে এইখানে মানেটা হচ্ছে বৃষ্টি হয়, এখানে মানে শুধু বৃষ্টি নয়। লেখা হয়ে গেলে বলবি, লেখা হয়ে গেলে বলবি। হয়েছে স্যার। হয়ে গেছে। এরপর ছেলেটা কিন্তু একটু হতচকিত হলো। 10 ইয়ার্স, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, মানে মুখটা তার হাঁ হয়ে গেল শুনে। জেনারেলি আমাদেরও যদি ধর আমরাও এরকম কোনো ঘটনা শুনি যে 10 বছর কোনো জায়গায় বৃষ্টিপাত হয়নি, আমাদেরও কিন্তু মুখটা হাঁ হয়ে যাবে। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সেই কিন্তু এইবার দেখ, এইবার কিন্তু ছেলেটা নিজের ইন্টারেস্ট খুঁজে পেয়েছে। অতক্ষণ কিন্তু যখন মাকে জিজ্ঞেস করলো, মাও তো ওকে বোকা বলে স্কুলে পাঠিয়ে দিল। যখন জিজ্ঞেস করলো আমার ইয়েকে, ঘাসুড়েকে, ঘাসুড়িও কিছু বুঝতে পারলো না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। এখন কিন্তু দেখ লোকটার কাছ থেকে একটা ইন্টারেস্টিং গল্প শুনতে সে কিন্তু পেয়েছে। কি? লোকটি কিন্তু মেঘের সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছে যে পৃথিবী ও আকাশ তার আগমন সম্বন্ধে জানবে, এবং আরও একটা ইন্টারেস্টিং কথাবার্তা বলেছে যে কি 10 বছর ধরে বৃষ্টি হয়নি এমন একটা জায়গায় ছিলেন। দেখবি যখন ধর আমরা ধর ক্লাসে দেখ এই জিনিসটা হয়েছে, দেখবি ধর ক্লাসে পড়াচ্ছি বিরক্ত লাগছে, কেউ কারো মন নাই, কেউ হয়তো কিছু নিয়ে ভাবছিস,
তারপর হঠাৎ আমি কি বললাম বল দেখি তো, হঠাৎ আমি একটা ইন্টারেস্টিং বেশ ঘটনা বলে ফেললাম, ঠিক আছে? যে জানিস আজকে কি হয়েছে, আজ আসার সময় এই জিনিসটা দেখলাম, দেখবি সবাই একটু নড়ে চড়ে বসবে, একটু অ্যাটেনশন ফিল করবি। সেরকম ব্যাপারটা এই ছেলেটার ক্ষেত্রে হলো কিন্তু, ঠিক আছে? যে অতক্ষণ সে কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তরই পায় নাই, এখন দেখ একটা ভালো উত্তর পাওয়ার পর সে কিন্তু নড়ে চড়ে বসেছে। কি করলো দেখ, 10 years, 10 বছর, হি হি ওয়াজ ওপেন মাউথ। ওপেন মাউথ মানে লিখবি মুখ হাঁ করা, ঠিক আছে? মুখ হাঁ অবস্থা আর কি। ওপেন মাউথ, সে মুখ হাঁ অবস্থায় রয়ে গেল, ঠিক আছে? হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে বসে পড়লো তার গল্প শোনার জন্য। লিখে রাখবি, লিসনিং মানে হচ্ছে শোনা, টেলস মানে হচ্ছে গল্প। 3টে ওয়ার্ড মিনিং লিখবি, ওপেন মাউথ মানে হচ্ছে মুখ হাঁ করা, লিসনিং মানে হচ্ছে শোনা, এবং টেলস মানে হচ্ছে গল্প। আচ্ছা, টেলসের আরো কিন্তু অনেকগুলো মানে হয়, কেউ বলতে পারবি? টেলস মানে তো স্যার গল্পই জানি। TALE, এই টেল মানে গল্প, TELL মানে হচ্ছে বলা, আর TAIL টেল মানে হচ্ছে লেজ, ঠিক আছে? টেলের কিন্তু 3টে, এগুলোকে বলা হয় হোমোনিমস, মানে শুনতে একই রকম কিন্তু মিনিংটা আলাদা, ঠিক আছে? যাই হোক, দেখ লিখলি মানেগুলো। হ্যাঁ, ওপেন মাউথ মানে হচ্ছে মুখ হাঁ করা, লিসনিং মানে হচ্ছে শোনা, আর টেল মানে হচ্ছে গল্প। দেখ, সাডেনলি হি রিয়েলাইজ হাউ লেট ইট ওয়াজ। সাডেনলি মানে হঠাৎ করে, হি রিয়েলাইজ মানে বুঝতে পারলো, হাউ লেট ইট ওয়াজ যে প্রচুর লেট হয়ে গেছে, মানে অনেকটা দেরি হয়ে গেছে। কারণ অতক্ষণ ধরে সে বেরিয়েছে, কখন বেরিয়েছে ভাব, সেই সকালে স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছে, এবং সেখান থেকে সে মেঘের সন্ধানে ছুটেছে, প্লাস পার্সিয়ান হুইলের সামনে এসে কতক্ষণ দাঁড়িয়ে আছে। হি ওয়াকড ফর এ মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। তারপর সে কি করলো, সে রোদ এবং ধুলোতে কিছুক্ষণ কয়েক মাইল কিন্তু হাঁটাহাঁটি করলো, ঠিক আছে? এখানে সাডেনলি মানে লিখে রাখবি হঠাৎ, রিয়েলাইজড মানে বুঝতে পারা, ওয়াকড মানে লিখবি হাঁটা, আর ডাস্ট মানে লাগবি ধুলো। এই ওয়ার্ড মিনিং গুলো লিখে রাখ, পারলে পেন্সিল দিয়ে বইয়ে লিখে রাখ, আর না হয় খাতা, যেটা ইচ্ছা, খুব একটা প্রবলেমেটিক কিছু নয়, যেটা ইচ্ছা লিখে রাখ। লিখেছিস? বিকাশ, হ্যাঁ স্যার দাঁড়ান একটু বাকি। ওকে লিখে নে, আমি বলে দিচ্ছি। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা বা বুঝতে পারা, বুঝতে পারা লিখবে এখানে। ওয়াক মানে হচ্ছে হাঁটা, সান মানে সূর্য তো জানিস, ডাস্ট মানে হচ্ছে ধুলোকণা, ধুলিকণা আর কি। হয়ে গেছে। হয়ে গেছে, ওকে। দেখ, আচ্ছা, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম হেয়ার। সে সেখানেই ফিরে গিয়েছিল, যে মানে সে যে ময়লা রাস্তা দিয়ে এসেছিল সেটি দিয়েই কিন্তু, মানে যেটা ময়লা রাস্তাটা সে বেছে নিয়েছিল আসার জন্য, সেটি দিয়েই কিন্তু সে ফিরে গেল। ওয়েন্ট ব্যাক লিখে রাখবি ফিরে যাওয়া, ডার্ট ট্র্যাক মানে লিখেছিস ময়লা রাস্তা, মানে সে যে রাস্তা দিয়ে এখানে এসেছিল সেই রাস্তা দিয়ে সে ফিরে গেল। ওয়েন্ট ব্যাক মানে ফিরে যাওয়া, ডার্ট ট্র্যাক মানে ময়লা রাস্তা। একটু লিখে নিবি ওয়ার্ড মিনিং গুলো। হয়েছে। The sun was still fiercely hot, but when he reached the mud hut, মানে সূর্য কিন্তু তখনও কি প্রচন্ড গরম ছিল। ফায়ারসলি মানে কি প্রচন্ড, হট মানে কি গরম, বাট when he reached the mud hut, কিন্তু যখনই সে কুঁড়ে ঘরের কাছে পৌঁছিল, তখন সে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখতে পেলো। কি দেখতে পেলো? হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার। সে বাতাসে একটা কি ঠান্ডা ভাব অনুভব করলো, ঠিক আছে? নিপ মানে মানে ঠান্ডা ভাব, ইন দ্য এয়ার, অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং তার পায়ের নিচের মাটি কেমন ছিল বল? সাউন্ড প্রবলেম কিছুক্ষণ আগে হলো। হলো, আচ্ছা ঠিক আছে, বলছি দেখ, এখন হচ্ছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। ওকে, আমি ওইখান থেকে ওই পড়ছি দেখ। নিপের দিকে। আচ্ছা, প্রথম থেকে পড়ছি দেখ। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট। তাহলে সূর্য কিন্তু তখনও প্রচন্ড গরম ছিল, কিন্তু যখনই সে মাটির ঘর কুঁড়ে ঘরের কাছে পৌঁছলো, কি দেখলো? হি ফেল্ট এ নিপ, মানে একটা ঠান্ডা ভাব অনুভব করলো, ইন দ্য এয়ার, মানে এতক্ষণ যে সূর্যের যে ভ্যাপসানি গরমটা সেটা না পেয়ে এখন কিন্তু একটা ঠান্ডা ভাব অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, এবং আন্ডারফুট মানে পায়ের তলার মাটি কি স্যাঁতস্যাঁতে। গেস কর তো কি হয়েছে? বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে। তাহলে ওয়ার্ড মিনিং গুলো লিখবি। ফায়ারসলি মানে লিখবি কি প্রচন্ড, ফায়ারসলি মানে হচ্ছে প্রচন্ড। হয়েছে। লিখেছিস? ওকে। তারপর লিখে রাখবি মাড হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর, মাটির কুঁড়ে ঘর। মাড হাট, মাটির কুঁড়ে ঘর। লিখেছিস? হ্যাঁ। ওকে, খুব সুন্দর। এরপর লেখ
ওই নিপটা লেখ, NIP, নিপ। নিপ মানে হচ্ছে ঠান্ডা ভাব, ঠান্ডা ভাব, নিপ। লিখলিস? হুম। তারপর লেখ ড্যাম্প। ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভাব, স্যাঁতস্যাঁতে লিখে রাখ। DAMP, ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে। লিখেছিস? হ্যাঁ। এরপর লেখ আন্ডারফুট। আন্ডারফুট মানে হচ্ছে পায়ের নিচের মাটি, এটা হচ্ছে আন্ডারফুট। মাটি লিখিস না, পায়ের নিচে লিখবি, ঠিক আছে? পায়ের নিচে লিখবি শুধু। আন্ডারফুট মানে হচ্ছে শুধু পায়ের নিচে। লেখা হয়েছে? হয়ে গেছে। ওকে, দেখ। হুম। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, নিয়ার, দেখ নিয়ার মানে কি? নিয়ার মানে হচ্ছে এই দেখ, বল দেখি তো বিকাশ, এইখানে যে নিয়ার আছে, এই নিয়ারটা ভার্ব না অন্য কিছু? এটা ভার্ব না এখানে প্রিপোজিশন না অন্য কিছু পার্টস অফ স্পিচ? বল। স্যার এটা ভার্ব হবে কি? অবশ্যই ভার্ব হবে, কারণ এখানে আর কোনো মেন ভার্ব নাই। আর তাছাড়াও একটা বোঝার উপায় আছে, দেখ ইডি যুক্ত আছে, মানে অলরেডি পাস্ট ফর্ম করা আছে। আর পাস্ট ফর্ম কার সম্ভব? ভার্বেরই সম্ভব। তাহলে নিয়ার এখানে ভার্ব, আর এই ভার্বের নিয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সামনে, কিন্তু এইখানে নিয়ার মানে হচ্ছে কাছাকাছি পৌঁছানো। তাহলে অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ মানে যখন সে গ্রামের কাছাকাছি পৌঁছলো, হি স দ্য রোড ওয়ার ওয়েট, সে কি দেখলো? রাস্তাগুলো সম্পূর্ণরূপে ভিজে গেছে। রাস্তাগুলো সম্পূর্ণরূপে ভিজে গেছে। ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া, রোডস মানে রাস্তা। তাহলে ওয়ান মিনিং লিখবি, নিয়ার্ড মানেটা লিখবি কাছাকাছি পৌঁছানো। নিয়ার্ড মানে হচ্ছে কাছাকাছি পৌঁছানো। দ্য রোডস ওয়ার ওয়েট, রাস্তাগুলো কিন্তু প্রায় ভিজে গেছে, মানে প্রায় ভিজেই গেছে অ্যাকচুয়ালি। দেখ ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া। লিখা হলে বলবি। লেখা হয়েছে? হ্যাঁ। দেখ, trees that had been standing draped in layers of dust when he left in the morning now looked freshly bathed. তাহলে সকালবেলা সে কি দেখেছিল? যে গাছের যে মানে যেগুলো ধুলোর আস্তরণ হয়ে দাঁড়িয়েছিল, দেখবি ওই অনেকদিন যদি বৃষ্টি না হয়, রাস্তার ধুলোতে গাছের পাতার উপর একটা ধুলোর চটচটে লেয়ার তৈরি হয়, দেখবি। লক্ষ্য করবি পাশের আজ থেকে, এখন ধর অনেকদিন বৃষ্টি হয়নি, একটু বাইরে বেরিয়ে ঝোপঝাড়গুলো লক্ষ্য করবি, দেখবি গাছের পাতার উপর একটা ধুলোর আস্তরণ, যে সবুজ রংটা চিনা যাচ্ছে না, যেমন একটু ফ্যাকাশে সবুজ হয়ে গেছে। তাহলে ট্রিজ দ্যাট হ্যাভ বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার মানে কি হয়েছে? ড্র্যাপড মুড়ে, তাহলে মনে হচ্ছে যেন একটা ধুলোর আস্তরণ মুড়ে যেগুলো দাঁড়িয়েছিল, ঠিক আছে? হোয়েন হি লেফট দ্য মর্নিং, সেটা কখন দেখেছিল? বেশিক্ষণ আগের ঘটনা কিন্তু নয়, সকালবেলা জাস্ট দেখেছিল যে গাছগুলো একটা ধুলোর আস্তরণ মুড়ে দাঁড়িয়েছিল। নাও লুকড ফ্রেশলি বাথ, এবং এখন কেমন দেখাচ্ছে? যেমন সতেজ ভাবে স্নান করেছে। দেখবি বৃষ্টি হওয়ার পরের যে একটা আবহাওয়া, এটা কিন্তু খুব সুন্দর হয়। কারণ কি বল দেখি তো? কারণ এই সময় কি হয় বল দেখি তো? এই সময় ধর প্রচুর বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হলে কি হয় বল দেখি তো? বৃষ্টি হলে যে গাছের ধুলোটা পুরো ধুয়ে নেমে যায়। এবার নেমে গেলে গাছের যে একটা সবুজ ভাব না আরো ভালোভাবে ফুটে ওঠে। তো এখন কিন্তু মনে হচ্ছে যে গাছগুলো কি সতেজভাবে স্নান করেছে। ওয়ান মিনিট লিখবি। ড্রাফট মানে হচ্ছে মুড়ে দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থাকা নয়, মুড়ে লিখবি। ড্রাফট, DRAPED, ড্রাফট। কথাটা হচ্ছে ড্রাফট, তার পাস্ট ফর্ম ড্রাফট, মুড়ে। লেয়ার্স মানে হচ্ছে আস্তরণ। ড্রাফট মানে হচ্ছে মুড়ে, লেয়ার্স মানে হচ্ছে আস্তরণ, ডাস্ট মানে হচ্ছে ধুলো। লিখেছিস? ফ্রেশলি, ফ্রেশলি মানে হচ্ছে সতেজ ভাবে। ফ্রেশলি মানে হচ্ছে সতেজ ভাবে। এবং বাথ, বাথ মানে হচ্ছে স্নান করা। লিখেছিস? জানাবে কিন্তু বিকাশ। হ্যাঁ স্যার, লিখেছি লিখেছি। ওকে, বাকিদের লেখা হয়েছে তো? আশা করছি হয়ে গেছে তাদের সবার। বাকিরা তো রিপ্লাইও করছিস না, কিছু হাতও তুলছিস নাই, দেখতে পাচ্ছিস না কি অবস্থা? হ্যান্ড রেজও করিস না, রিপ্লাই করছিস নাই। হয়েছে কিনা? হয়েছে বাকিদের জানা একবার, হ্যান্ড রেজ কর বাকিদের যদি হয়েছে কিনা, বলছি তারপর। ওকে, সমাপ্তি মন্ডল হ্যান্ড রেজ বাকিদের। ওকে, 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 ঠিক আছে। ওকে, দেখ, ঠিক আছে, সবারই হচ্ছে আশা করছি, না হলে আমি পরে তো বলবোই। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, মানে সে সুখের একটা ঢেউ অনুভব করলো। সে যেটা চাইছিল সেটা সে পেয়ে গেল। সে মেঘের পিছনে দৌড়েছিল, হয়তো সে মেঘকে নিজের মুখে প্রত্যক্ষণ করতে পারে নাই যে কেমন দেখতে, হয়তো মেঘ কেমন বৃষ্টি ঘটিয়েছে, মানে কেমন দেখতে সেটা তো জানে, মানে নিজের চোখে দেখা নাই বৃষ্টিটা, কিন্তু সে যেটা চাইছিল সেটা সে পেলো। কি পেলো? বৃষ্টি কিন্তু পেলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে গেল।
এখানে লিখবি ওয়েভ মানে হচ্ছে ঢেউ, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ বা খুশি, একটা খুশির ঢেউ কিন্তু তার মধ্যে বয়ে গেল। ওয়েভ মানে লিখবি ঢেউ, হ্যাপিনেস মানে হচ্ছে খুশি। দেখ তারপর, হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড লুক। জামুন ট্রি মানে মেনলি সম্ভবত সম্ভবত জাম গাছ, ঠিক আছে, জাম গাছ অথবা পেয়ারা গাছ, মানে জাম গাছেই, ঠিক আছে। তাহলে সে কি দেখলো বল দেখি তো, হাউ ফ্রেশ মানে কতটা সব মানে সতেজ দেখাচ্ছে, অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার দেখাচ্ছে দ্য জামুন ট্রি ইন কোর্টইয়ার্ড। তাহলে তার যে কোর্টইয়ার্ড মানে ওই যে যেটা আমাদের ওই যেটাকে বলে আঙিনা বলি, বা সোজা কোথায় কি বলে ওটাকে, ওই সামনে ওই ঘরের সামনে যে ফাঁকা জায়গা কিছু থাকে না, আঙিনাই বলি আমরা সম্ভবত এটাকে। তাহলে উঠোন, উঠোন অ্যাকচুয়ালি উঠোন বলে ওটাকে। তাহলে উঠোনের সামনে যে জামুন গাছটা, সেই জামুন গাছটাকে কতটা দেখাচ্ছে, মানে সে দেখতে চেয়েছিল যে জামুন গাছটাকে কতটা কি ফ্রেশ দেখাচ্ছে এবং কতটা ক্লিন দেখাচ্ছে। এইটা সে দেখতে পেয়েছে। যখন এসে বৃষ্টি হলো না, যে গ্রামে ঢুকে বুঝতে পারলো যে বৃষ্টি হয়েছে, তার মনে কিন্তু তখন একটাই ইচ্ছা জন্মাচ্ছে যে তাহলে আমাদের গাছে, আমাদের উঠোনের যে জামুন গাছটা বা জাম গাছটা, সেটাকে দেখতে কেমন লাগছে, ঠিক আছে, কতটা পরিষ্কার এবং কতটা সতেজ। মানে এগুলো লিখে রাখতে পারি সেখানে। ফ্রেশ মানে হচ্ছে পরিষ্কার মানে সতেজ, এবং ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, এবং কোর্ট ইয়ার্ড মানে হচ্ছে উঠোন বা আঙিনা। আঙিনা লিখবি, উঠোনে লিখবি। ফ্রেশ মানে হচ্ছে সতেজ, ক্লিন মানে পরিষ্কার, এবং কোর্টিয়ার মানে হচ্ছে উঠোন। দেখ হয়েছে স্যার। হয়ে গেছে। হোয়েন হি গট হোম, এবং যখন সে বাড়ি ফিরে এলো, হি স দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জ এভরিথিং। কি দেখলো, যে বৃষ্টি প্রায় সব কিছু বদলে দিয়েছে। এভরিথিং মানে সব কিছু, চেঞ্জ মানে বদলে দেওয়া। এ বলবি এখানে, এই যে এখানে চেঞ্জটা, এই চেঞ্জ ওয়ার্ডটা এখানে বিকাশ বলবি নাউন অর ভার্ব। দেখ চেঞ্জ ওয়ার্ডটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। এইখানে কি আছে, স্যার এটা ভার্ব আছে। অবশ্যই চেঞ্জ ইডি। তাহলে এখানে চেঞ্জ মানে লিখবি বদলে দেওয়া। তাহলে বৃষ্টি কিন্তু সমস্ত কিছু বদলে দিয়েছে, দেখেছিস। হ্যাঁ দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্কার্ভড, এবং ওই যে জামুন গাছটি কেমন স্টুড মানে দাঁড়িয়ে আছে কেমন অবস্থায়, ক্লিন মানে পরিষ্কার, এবং স্ক্রাবড মানে সেই পরিচ্ছন্ন অবস্থায়, ঠিক আছে, পরিচ্ছন্ন অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে। ফ্রেশলি সাওয়ার্ড, তাজাভাবে যেমন ধোয়া হয়েছে, মানে একদম সতেজভাবে কিন্তু ধোয়া হয়ে গেছে। সাওয়ার মানে যে সাওয়ার, যে আমরা সাবান নিই না, স্নান করি, ওইটাকে হচ্ছে সাওয়ার মানে ধোয়া, মানে তাজাভাবে স্নান করেছে। অ্যান্ড আম্মিজি ওয়াজ সেইং, এবং আম্মিজি মানে বলছিল দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, একটা ভালো বৃষ্টিপাত হলো। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ, যে একটি ভালো বৃষ্টিপাত কিন্তু হলো। এত গরমের মধ্যে যখন বৃষ্টিপাত হয় না, আমরা অবশ্যই ঈশ্বরকে থ্যাংক করি। আমরাও দেখবি অস্বস্তি হয়ে যায় প্রচুর গরম দেওয়ার সময়, যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে। আম্মিজি কিন্তু থ্যাংকটা জানালো, থ্যাংক গড, হাই ঈশ্বর, মানে হে ঈশ্বর ধন্যবাদ, খুব একটি ভালো বৃষ্টিপাত হলো, ঠিক আছে। ওয়ার্ড মিনিং লিখবি। স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্ট ফর্ম, দাঁড়িয়ে থাকা। স্টুড মানে লিখে রাখতে পারিস দাঁড়িয়ে থাকা। ক্লিন মানে লিখেছিস। স্কার্ভড মানে হচ্ছে পরিচ্ছন্ন। শাওয়ার মানে হচ্ছে ধোয়া। দুবার কিন্তু শাওয়ারের মানে দুরকম হবে। একবার শাওয়ার মানে হচ্ছে ধোয়া, ওই যেখানে ফ্রেশলি শাওয়ার ভার্ব হিসাবে আছে। আর একবার শাওয়ার মানে হচ্ছে বৃষ্টি। আর একবার সাহায্য মানে হচ্ছে বৃষ্টি, মাথায় রাখবি, বা বৃষ্টিপাত। আচ্ছা বিকাশ, হ্যাঁ স্যার। লেখা হয়েছে। স্কার্ভড মানে হচ্ছে, স্কার্ভড মানে লিখবি, স্কার্ভ মানে লিখবি পরিচ্ছন্ন। স্টুড মানে তো দাঁড়িয়ে থাকে লিখেছিস। প্রথম শাওয়ার মানে হচ্ছে ধোয়া, আর দ্বিতীয় শাওয়ার মানে হচ্ছে বৃষ্টিপাত। আমাকে বলবি তো বিকাশ, এই যে দুটো শাওয়ার আছে, একটা শাওয়ার আছে একটা শাওয়ার আছে, তো অবশ্যই ইডিটা বাদ দিলে তোর শাওয়ারই হয়, এটাও শাওয়ার হয়। কোনটা ভার্ব আর কোনটা নাউন, এইটা কিন্তু পড়ার সময় একটু কিন্তু মাথায় রাখবি। আমরা যে গ্রামার শিখছি সেটা যেমন আমরা পড়ার সময় ওটাকে অ্যাপ্লাই করতে পারি। বলবি তো বিকাশ, এই যে শাওয়ার, এই শাওয়ারের মধ্যে কোনটা ভার্ব আর কোনটা নাউন। স্যার একটা শাওয়ার তো খুঁজে পেয়েছি, আর অন্যটা কোথায়? ওই তো দেখ, ফ্রেশলি শাওয়ার্ড, ওই যে দেখ, দ্য জামুন ট্রি স্টুড ক্লিন, স্কার্ভড অ্যান্ড ফ্রেশলি শাওয়ার্ড, অ্যান্ড আম্মিজি ওয়াজ সেইং দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার। এই দুটো শাওয়ার পেয়েছিস। একটা ফ্রেশলি শাওয়ার, অবশ্যই শাওয়ার আছে, ইডি যোগ আছে, কারণ পুরো গল্পটা অতীতের পাস্টের গল্প, তো সেক্ষেত্রে তো পাস্ট টেন্স হবেই। এমনকি এবং এইদিকে এইদিকে একটি শাওয়ার আছে। দুটি শাওয়ারের মধ্যে কোনটি নাউন কোনটি ভার্ব, অথবা দুটোই নাউন কিনা অথবা দুটোই ভার্ব কিনা। বাকির অ্যান্সার কর, চ্যাটে অ্যান্সার কর। সঞ্চিতা বল, প্রথম শাওয়ার যেটা আছে ওটা ভার্ব না নাউন, লেখ। নাউন স্যার হলে বলবো? এন লেখ, ভার্ব হলে ভি লেখ। সঞ্চিতা স্যার বলবো? বল।
প্রথম যেটা ইডি যোগ হচ্ছে সেটা হচ্ছে ভার্ব, হুম, তারপরটা হচ্ছে নাউন। ভেরি গুড। প্রথমে যেটা ইডি যোগ হচ্ছে সেটা হচ্ছে ভার্ব, ধোয়া, কোনো কাজ করে বোঝাচ্ছে। এবং তারপরে গুড শাওয়ার, বৃষ্টিপাত। কেমন বৃষ্টিপাত? ভালো বৃষ্টিপাত। তাহলে যে গুড, গুড মানে কি? ভালো। এই ভালোটা কি? ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার পর বসে? হয় কার আগে বসে? হয় প্রোনাউন অথবা নাউনের গুণ প্রকাশ করে। তাহলে সাবা বৃষ্টিপাতটা কেমন? বৃষ্টিপাতটা হচ্ছে ভালো। দেখ, বাকিরা কিন্তু কেউ কোনো অ্যান্সার করছিস নাই, কোনো রেসপন্স নাই। কি ব্যাপারে তোদের? একমাত্র বিকাশে অ্যান্সার করছে শুধু, সেটা আবার বলে মুখে। তোরা অ্যাটলিস্ট চ্যাটে হলো অ্যান্সার গুলো কর। দেখ, রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ লিভস অফ দ্য জামুন। আমরা এটা দেখে থাকি, বৃষ্টিপাতের পর বৃষ্টিপাত থেমে গেলেও গাছের পাতা থেকে কিন্তু জলের ফোঁটা কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে। তাহলে বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু তখন কি রোলিং মানে কি উপর দিকে গড়িয়ে পড়ছিল। রোলিং অফ মানে হচ্ছে গড়িয়ে পড়া। অফ দ্য লিভস অফ জামুন ট্রি মানে যে পাতা, জামুন মানে জাম গাছের যে পাতা, সেই গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু তখনও গড়িয়ে পড়ছিল। লিখে রাখবি ওয়ার্ড মিনিং। রেইন ড্রপস মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা। রেইন ড্রপস মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা। রোলিং অফ মানে হচ্ছে গড়িয়ে পড়া। লিভস মানে হচ্ছে পাতা। দেখবি লিভস এর দুটো মানে হয়, একটা LIVE লিভ মানে বসবাস করা, আর একটা LEAVES এই লিভস মানে কি? এই লিভস মানে হচ্ছে পাতা। আবার লেফটেরও কিন্তু ইয়ে হয় লিভ। এই লিভ মানে কিন্তু ছেড়ে যাওয়া। তিনটা মাথায় রাখবি কিন্তু। এই লিভ মানে হচ্ছে পাতাগুলি, পাতাগুলি অ্যাকচুয়ালি। লিফ নয় LEAF, লিফ মানে হচ্ছে পাতা, আর লিভস মানে হচ্ছে পাতাগুলি। রোলিং অফ মানে হচ্ছে গড়িয়ে পড়া, এবং রেইন ড্রপস মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা। রেইন ড্রপস মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা। দেখ, হয়েছে বলবি বিকাশ? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, বাকিরা জানা হয়েছে কিনা? হি স্টুড বিনিথ দ্য ট্রি। বিনিথ মানে নিচে, তাহলে সে কিন্তু গাছের নিচে দাঁড়ালো। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। এবং কি করলো? সে আমরা যেমন বৃষ্টি ফিল নিই না, উপর দিকে তাকিয়ে যেমন মুখে এবং আমাদের শরীরে যেমন বৃষ্টিটা পড়ে, সিনেমাটির মধ্যে দেখেছিস তোরা হয়তো, যে বৃষ্টি হলে চলে যায়, বৃষ্টিটা দাঁড়িয়ে উপর দিকে মুখটা করে দেয়, যাতে ফলে বৃষ্টির ফোঁটাগুলো মুখের উপর পড়ে। এটা ওয়ান কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন। আমাদের দেখবি বৃষ্টিতে, আমাদের শীতকালে হয়তো, বা শীতকালে নয় মেনলি, স্নান করতে বিরক্ত লাগলেও বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে। ঠিক আছে, এটা একটা কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন, একটা ফ্রেশ যে ফিল, সেই ফিলটা করায়। তাহলে সে কি করলো? সে কিন্তু গাছের নিচে দাঁড়ালো এবং বৃষ্টির ফোঁটাগুলোকে তার মুখে এবং মাথায় পড়তে দিল। স্টুড বিনিথ মানে লিখে রাখবি নিচে। স্টুড মানে একবার লিখেছিস, আর লিখার দরকার নেই। ফল, FALL, ফল মানে লিখবি পড়া। পড়া মানে পড়তে দেওয়া আর কি। পড়তে দেওয়া নয়, পড়া। উপর থেকে, উপর থেকে পড়া লিখে রাখবি ফল মানে। লিখে রাখবি বিনিথ মানে হচ্ছে নিচে, ফল মানে হচ্ছে উপর থেকে পড়া। লিখলি? হ্যাঁ স্যার। ওকে। দেখ, হি রেজড হিজ আইজ। সে কিন্তু আকাশের দিকে চোখ তুলে তাকালো। অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং কি দেখলো? আকাশ কিন্তু এখন পরিষ্কার। উইদাউট ইভেন এ উইস অফ ক্লাউড। মেঘের যে একটা কুচি না, সেটা অন নেই। মানে তার যে সন্ধান, সেটা কিন্তু আলটিমেটলি ফেল্ড। বুঝতে পারছিস কি হলো? সে মেঘের পিছনে দৌড়েছে, এবং আলটিমেটলি সে মেঘকে প্রত্যক্ষ দর্শন সে এখনো করতে পারলো নাই। আগের রাতে মেঘ এসেছিল, বৃষ্টি না ঘটিয়ে পালিয়ে গেছে কারণ সে ঘুমিয়ে গেছিল। আর এখন সে মেঘকে খুঁজতে অন্য কোথাও গিয়েছিল, কিন্তু তার অবর্তমানে মেঘ এসে এখানে বৃষ্টি করে দিয়েছে। তাহলে সে কি করলো? আকাশের দিকে চোখ তুললো। হি রেজড হিজ আইজ। সে আকাশের দিকে চোখ তুললো। অ্যান্ড দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং এবং আকাশের দিকে চোখ তুললো এবং কি দেখলো? যে এটি কিন্তু পরিষ্কার। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, এমনকি মেঘের একটি কুচিও সেখানে নেই। ওয়ার্ড মিনিং লাইক রেজড মানে হচ্ছে তোলা, লয়কার তোলা। রেজড, অবশ্যই কথাটা রেজ, তার পাস্ট ফর্ম হচ্ছে রেজড। হয়েছে। উইথ, WISP, উইথস মানে হচ্ছে কুচি, আর ক্লাউডস মানে তোরা জানুস মেঘ। উইথস মানে হচ্ছে কুচি। না এরপর আমি লিখতে। হয়েছে। হুম। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট। সে কি করলো? সে সে মানে মেঘের খোঁজে পুরো ধুলো, রোদে ধুলোয় অনেক দূর হেঁটেছিল। আগে পুরো লাইনটা পড়েছি দেখ। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ ক্লাউডস। সে মেঘের খোঁজে ধুলো রোদে অনেক দূর হেঁটেছিল। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, কিন্তু তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এলো। এখানে বলবি তো দে মানে কারা বিকাশ? মেঘেরা। দে হ্যাড কাম। আচ্ছা বলবি তো বিকাশ, এই যে কাম, COME, কাম, এটা তো অবশ্যই ভার্ব। ভার্বের কোন ফর্ম?
পাস্ট came, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপেল, কোন ফর্ম আছে ভার্বের? came, come, and came, come. Sir, past from? না, কামের পাস্ট হচ্ছে, কামের প্রেজেন্ট হচ্ছে কাম, পাস্ট হচ্ছে কেম, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে কাম। এবার সেন্টেন্সের স্ট্রাকচার দে হ্যাড কাম, তাহলে সেন্টেন্সটা কি আছে? অলরেডি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি মনে পড়ে, সাবজেক্ট প্লাস হ্যাড, Had. তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তার মানে এই যে এখানে কামড, এটা কত নম্বর ফর্মে আছে? ভার্বের 3 নম্বর ফর্ম, মানে পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে। যাই হোক, তাহলে কি দেখলো? সে মেঘের সন্ধানে ধুলিকোনা ধুলো রোদে অনেক দূর হেঁটেছিল, কিন্তু তার অনুপস্থিতি তারা এসেছিল। ঠিক আছে? সেড দেয়ার রেন, সেড মানে বর্ষণ করা, তাদের বৃষ্টি বর্ষণ করেছিল, অ্যান্ড গন ওয়ে, আবার চলে গিয়েছিল। লিখে রাখবি, সেড মানে হচ্ছে বর্ষণ করা, অ্যান্ড গন ওয়ে, গন ওয়ে মানে চলে যাওয়া, গান অ্যাওয়ে কথাটা, গান অ্যাওয়ে মানে চলে যাওয়া। এটা গান অ্যাওয়েও কিন্তু কি, গান অ্যাওয়ে এখানে অলরেডি পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে। গো ওয়েন্ট গান, শেড দেয়ার রেন, শেড মানে কি, বর্ষণ করা, অ্যান্ড গান ওয়ে এবং চলে যাওয়া। এই গেল আমাদের ইউনিট 3। ইউনিট 3 মিনস ক্লাউডস এর ইউনিট 3। বলবি ক্লাউডস এর ইউনিট 3 থেকে কোনো ওয়ার্ড মিনিং, কোনো বোঝার জায়গা, যদিও বোঝার জায়গা নয়, এটা জাস্ট একটা বেসিক গল্প। ঠিক আছে? একটি বাচ্চা ছেলের গল্প, যে কি করে, যে মেঘের সন্ধানে ঘুরে বেড়ায়। বলবে এই ক্লাউডসের যে এত, এই যে পোর্শনটা যতটা আমি পড়ালাম, কোনো প্রবলেম, কোনো ওয়ার্ড মিনিং এ, কোনো জায়গাতে আছে কিনা, আপ টু ইউনিট 1 থেকে আপ টু ইউনিট 3 পর্যন্ত একটু আমাকে জানাবি সবাই। যদি সবার ক্লিয়ার থাকে, ক্লিয়ার লিখবি বা ভয়েসে বলবি। এরপর আমরা Sir, অ্যাক্টিভিটি, ক্লিয়ার বিকাশ? হ্যাঁ স্যার। ওকে, বাকিরা জানা ইউনিট 3 পর্যন্ত কোনো ওয়ার্ড মিনিং এ প্রবলেম হয়েছে কিনা, একদম 1 থেকে। যদি আগেও প্রবলেম থাকে সেটাও এখানে বলতে পারো। অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি, অনুপস্থিতি, অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি, মাথায় রাখবি। ঠিক আছে? লিখে রাখতে পারিস, অনুপস্থিতি। আর কোনো প্রবলেম? এনিওয়ান? বাকিরা জানা ক্লিয়ার কিনা? সমতা, পূজা, রিফ্রেশড, রিফ্রেশড মানে হচ্ছে সতেজ ভাবে, রিফ্রেশড মানে হচ্ছে সতেজ ভাবে। ওকে, ভেরি গুড, এই তো রেসপন্স আসছে। ওকে, আমি ক্লিয়ার করে দিই, যতগুলো প্রবলেম আছে সব ক্লিয়ার করে দেবো আজকে। লিখলি? রিফ্রেশড মানে হচ্ছে সতেজ ভাবে, কথাটা হচ্ছে রিফ্রেশ ভার্ব, তার পাস্ট ফর্ম হচ্ছে রিফ্রেশড। বল, বাকিদের ক্লিয়ার? ওকে, ক্ষমতা ক্লিয়ার আছে, বাকি কোনো ওয়ার্ড মিনিং কোনো জায়গায় প্রবলেম নেই। সঞ্চিতা আর এদিক থেকে পূজা, বল ক্লিয়ার আছে কিনা? ওকে, পূজার ক্লিয়ার, সঞ্চিতা? ওকে, ভেরি গুড। এরপর আমরা অ্যাক্টিভিটি গুলোতে যাবো। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 8, 9, 10 আজকে পুরোটাই কমপ্লিট করাবো। আমি বলেছিলাম লম্বা ক্লাস হবে, 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ক্লাস হবে। আশা করছি কারো তাড়া নেই, যদি কেউ থাকে বেরিয়ে যেতে পারিস, কারণ রেকর্ডিং ক্লাস পাবি। ঠিক আছে? তবে বলবো অনলাইনটা কর, তাতে করে যদি কোনো জায়গায় ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করা যাবে। কেন, একবার আমি অনলাইন রেকর্ডিং এ কিন্তু ডাউট জিজ্ঞেস করার সুযোগ পাবি নেই। ঠিক আছে? তখন তোকে হয়তো সে কমেন্ট লিখতে হবে অথবা অফলাইন টিউশনে বলতে হবে। যাই হোক, দেখ অ্যাক্টিভিটি 6, একে একে ধরবো, বলবি। প্রথমে নাম কার দেখতে পাচ্ছি? সঞ্চিতার। বলবি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে একটি ছক দিয়ে আছে, এই ছকের এই পাশ থেকে ইনফরমেশন, মানে এই পাশে কিছু ইনফরমেশন দিয়ে আছে এবং ওই পাশে আমাকে পূরণ করতে হবে, এবং সেটাকে টেক্সট থেকে রিলিভেন্স গুলো নিতে হবে। ঠিক আছে? দেখ প্রথমে কি বলা আছে, এদিকে দিয়ে হোয়াট, হোয়াট মানে কি, মানে কি ঘটেছে। ওইদিকে দিয়ে আছে হোয়াই, মানে কেন ঘটেছে। তাহলে একটা একটা করে অ্যান্সার আছে, 4 জন আছিস তোরা, 4 জনকে 4টা ধরবো। দেখ, দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, দিবি বেঙ্গলি একদম পাতি বাংলা মানে করে কি হবে, ছেলেটির মুখটি হাঁ হয়ে গেল, বা ছেলেটির মুখ হাঁ অবস্থায় হয়ে গেল, রয়ে গেল। বল কেন? সঞ্চিতা বলবি, ভয়েস অন কর বা ইন স্পিকার বল, যেটা ইচ্ছা। কেন? বাংলায় বল, বাংলায়, ইংরেজিটা আমি বলবো না। কেন? ছেলেটিকে বললো যে তার একদিনই আগে যথাই ছিল সেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 বছর বৃষ্টি হয়নি, এইটা শুনে ছেলেটার মুখটা হাঁ হয়ে গেল। তাহলে কোন জায়গায় অ্যান্সারটা হবে? এই যে অ্যান্সারটাকে আমাকে একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে দা ওল্ড ম্যান সেড, এইটা লিখবো না, দা ওল্ড ম্যান টোল্ড, দ্য ওল্ড ম্যান টোল্ড কি, that told the boy that he had once lived in a place,
সে এমন একটা জায়গায় বাস করেছে যেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স। মানে ওই যে লাইনটা আছে না, দ্য ওল্ড ম্যান সেড থেকে 10 ইয়ার্স পর্যন্ত, ওটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, মানে অলরেডি ডাইরেক্ট স্পিচে আছে, ওটা ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, ঠিক আছে? আমি অ্যান্সারটা দেখ মেসেজে লিখে পাঠাচ্ছি, করলে খাতায় করলে বা বলে বলে দিচ্ছি কর। দ্য ওল্ড ম্যান টোল্ড, যেটা সেড ছিল সেটা কি লিখবো, টোল্ড, তাহলে দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয়, তাহলে ওল্ড ম্যান ছেলেটিকে কি বললো, দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভড ইন এ প্লেস, সে এমন এক জায়গায় বাস করেছে, হোয়ার ইট হ্যাড নট রেইন, যেখানে 10 বছর কিন্তু কোন রকম কোনো বৃষ্টিপাত হয়নি। 10 ইয়ার্স, 10 বছর লিখবি। আচ্ছা বলতো যে মেসেজটা লিখলাম দেখতে পাচ্ছিস বানানগুলো, বানানগুলো হ্যাঁ। প্রবলেম নেই তো? না, মানেটা বুঝতে পারলি কোশ্চেনের? নিশ্চয়ই। ওকে, অ্যান্সার গুলো কিন্তু বাংলায় করবি। এরপর পূজা, পূজা বল নেক্সট। দ্য আর্থ ওয়াজ ড্যাম্প অ্যান্ড আন্ডারফুট। ড্যাম্প মানে কি বললাম, সাথে, আন্ডারফুট মানে কি পায়ের নিচে, আর্থ মানে কি মাটি বা পৃথিবী, তাহলে পায়ের নিচের যে পৃথিবী বা পায়ের নিচের জমিন বা পায়ের নিচের মাটি সাথে, কেন, কারণ কি, হোয়াই, বিকজ, কারণটা কি বল পূজা, বাংলায় বল, বাংলায়। পায়ের নিচের মাটি সাথে, কারণটা কি? দাঁড়া আমি দিচ্ছি, বলবি পূজা, না পারলে মেসেজে লেখ। এটা ধরো না, এটা ওরে, বল বিকাশ, বল বিকাশ, স্যার বলবো, বল। বাংলা ইংরেজিতে পারলে ভালো, না তো বাংলা বল। কারণ কিছুক্ষণ আগে সেখানে বৃষ্টিপাত হয়েছে। ভেরি গুড, ইট হ্যাড রেন্ড হার্ড এ হোয়াইল, মানে কিছুক্ষণ আগে সেখানে খুব বৃষ্টিপাত হয়েছে, ঠিক আছে? তো এটা আমরা লিখবো এখানে, আমি লিখে দিচ্ছি দেখ, ইট হ্যাড রেন্ড, অবশ্যই পাস্ট ফর্ম আমরা আমরা ভার্ব রেন্ড এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এবং এটা লিখবো যে ইট হ্যাড রেন্ড, যেখানে বৃষ্টিপাত হয়েছে খুব ভাবে, হার্ড ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ আগে, বা এ হোয়াইল অ্যাগো কিছুক্ষণ আগে। দেখ অ্যান্সারটা লিখে দিলাম, লিখে নে, ইট হ্যাড রেন্ড হার্ড এ হোয়াইল, লিখলি? দাঁড়ান, ইট হ্যাড রেন্ড হার্ড এ হোয়াইল অ্যাগো, কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, হয়েছে স্যার। হয়েছে, সাবাস। এরপর আসবে সমতা, বল। দা বয় হারিড হোম, হারিড মানে দ্রুততার সঙ্গে, হারিড মানে খুব তাড়াহুড়ো করছিল, হোম মানে বাড়ি যাওয়ার জন্য, বলি তো ছেলেটা কেন বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, একটু কিন্তু ব্রিলিয়ান্টলি উত্তর দিবি। ওকে, বিকাশ হাত তুলেছে, সমতা ট্রাই কর, হয় ভয়েস খুলে বল অথবা লিখে সময় লাগবে, চেষ্টা কর না মাইকটি খুলে বলার, কি প্রবলেম আছে, বাংলায় বল, বাংলায়। যে ছেলেটি বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল কেন, কারণটা কি? হারিড মানে হচ্ছে তাড়াহুড়ো করা, লিখে রাখবি দরকার হলে, হারিড মানে হচ্ছে তাড়াহুড়ো করা, হারিড মানে হচ্ছে তাড়াহুড়ো করা, সে তাড়াহুড়ো কেন করছিল, যার জন্য বলবি। পূজাও ট্রাই করতে পারিস, সময় ট্রাই কর অবশ্যই, মেবি তুই হয়তো লিখছিস আমি জানি না, বা যদি না পারবি না লিখবি সেটা বলতে আমরা ওয়েট করবো না, কারণ বিরাট লম্বা ক্লাস হয়ে যাবে, 2 ঘন্টার ক্লাস হয়ে যাবে, তখন আমি আগে বলে দিলাম, কারণ পুরোটা আজকে শেষ করতে হবে এটা, বলবি পূজা, পারবি নাই? সঞ্চিতা বল, সঞ্চিতা বল, কারণটা কি? কারণ ওকে, স্যার কারণ প্রত্যেকদিন অনেক করে দেরি না, এটা কিন্তু এক্সাক্ট কারণ নয়, অনেকটা দেরি হয়ে গেলে এটা এক্সাক্ট কারণ নয়, দেখবি। কারণ স্যার দেখুন তাদের উঠোনে জাম গাছটা কেমন হ্যাঁ কেমন এক্স্যাক্টলি, কারণ ওটা তো তাড়াহুড়োটা পরে করেছে, সে দেখেছে যে দেরি হয়ে গেছে আমার, সে বাড়ি যাওয়া শুরু করেছে, যে আর গল্প করবো না, দেরি হয়ে গেছে। কিন্তু যখনই সে যে ঘরে ওই যে তার গ্রামের কাছে পৌঁছিল এবং দেখলো পায়ের নিচের মাটি ভেজা এবং আশেপাশে ওয়েদারটাও কেমন, ওয়েদারটাও একটু স্যাঁতসেঁতে, তখন কিন্তু তার মনে একটা মানে তাড়াহুড়ো জন্মালো, যে তাহলে সে দেখতে চাইছিল যে আমাদের বাড়ির উঠোনের যে জাম গাছটা সেটা কেমন দেখতে হয়েছে বৃষ্টিতে ভেজার পরে, এই জন্য তার তাড়াহুড়োটা, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা লিখবি, হি ওয়ান্টেড টু সি
হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন, সে চেয়েছিল কি দেখতে কতটা ফ্রেশ মানে হচ্ছে তরতাজা এবং ক্লিন পরিষ্কার দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, এবং তার যে জামুন ট্রি মানে হচ্ছে গাছ, তার কোর্টইয়ার্ড তার উঠোনে উঠোন গাছে কেমন তরতাজা এবং পরিষ্কার দেখাচ্ছিল, এইটা সে দেখতে চেয়েছিল। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখ। He wanted to see how fresh and the clean jamun tree in his courtyard looked. এইটা সে দেখতে চেয়েছিল। গুড ট্রাই, ভালো ট্রাই, ঠিক আছে, পরেরটা ঠিক হবে। দেখ, বুঝার চেষ্টা কর কিন্তু। ওকে, লেখা হয়েছে, বলবি বিকাশ। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড দ্য ক্লিন, যে কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন তার যে জামুন ট্রি মানে ওই জাম গাছটা ইন হিজ কোর্টিয়ার মানে তার উঠোনে লুক মানে দেখতে লাগছিল। হয়েছে স্যার। ওকে, হয়ে গেছে, আশা করছি বাকিদেরও হয়ে গেছে। না হলে তোরা লিখতে পারিস, কোনো সমস্যা নেই, কারণ এটা তো মেসেজটা তো ডিলিট হয়ে যাচ্ছে না, স্ক্রল করে করে লিখতে পারিস। মেসেজগুলো কি বিকাশ ডিলিট হয়ে যাচ্ছে না? আমি বুঝতে পারছি না ডিলিট হচ্ছে কিনা, কারণ আমার তো স্ক্রিনটা খোলা নেই। বল, জানাবি তো একবার। না স্যার, ডিলিট হয়নি, আছে। হচ্ছে তো, ঠিক আছে। দেখ, when he got home he saw everything had changed, মানে when he got home মানে যখন সে বাড়ি পৌঁছলো, he saw সে দেখলো everything had changed, সব কিছু কিন্তু বদলে গেছে। এটা গেল ঘটনাটা। কেন বিকাশ বল কেন? কারণ বৃষ্টিপাত সবকিছু বদলে দিয়েছে। ভেরি গুড, এটাই অ্যান্সার, যে তার অবর্তমানে বৃষ্টি। এবার তার বদলে যাওয়া কেন লাগছে? ধর বিকাশ, আমি তোকে ডেলি দেখছি, এবার আমি কি বুঝতে পারবো যে তোর মধ্যে কতটা চেঞ্জ হয়েছে? পারবো কি? না। পারবো না। এবার তোর ধর কোনো দূরসম্পর্কের পিসিমা, যে হয়তো তোকে ছোটবেলায় দেখেছিল 5 বছর আগে, আর সে হঠাৎ আর এখন দেখছে, বল সে বুঝতে পারবে তোর মধ্যে কতটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ পারবে? স্যার, কারণ তাহলে এবার ছেলেটা কেন চেঞ্জটা বুঝতে, ধর বৃষ্টিপাতটা যদি সে প্রত্যক্ষ করছো, তাহলে সে হয়তো পরিবর্তনটা বুঝতে পারতো না, আস্তে আস্তে হতো। এবার সে গেছে, তার অবর্তমানে বৃষ্টিপাতটা ঘটেছে, তাই সে পরিবর্তনটা ভালোভাবে বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে দেয়ার হ্যাড বিন এ গুড শাওয়ার ডিউরিং হিজ অ্যাবসেন্স, মানে তার অনুপস্থিতিতে খুব সুন্দর একটি বৃষ্টিপাত হয়েছে। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। লাইক দেয়ার হ্যাড বিন, দেয়ার মানে ঠিক করবি, দেয়ার মানে সেখানে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, THERE, দেয়ার হ্যাড বিন এ গুড শাওয়ার, there had been a good shower during his absence. আমি লিখে দিচ্ছি, দেখ এটা কমপ্লিট কর। There had been a good shower during his absence. দেখ লেখাটা পেয়েছিস? ডিউরিং মানে হ্যাঁ, সময়কাল, অ্যাবসেন্স মানে অনুপস্থিত, আর অনুপস্থিত যে সময়কাল, সেই সময়কালে একটি ভালো বৃষ্টিপাত কিন্তু হয়েছে। হয়েছে। বলবি অ্যাক্টিভিটি 6 সবার ক্লিয়ার কিনা, লাগ একবার ক্লিয়ার কিনা, তারপর আমরা অ্যাক্টিভিটি 7-এ যাবো। অ্যাক্টিভিটি 7টা একটু বড়, তারপর বাকিগুলো সব ছোট ছোট। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ভেরি গুড। এবার অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এ প্রশ্ন উত্তর আছে, অবশ্যই এগুলো খাতায় লিখতে হবে। তাহলে ফার্স্ট প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভ। তাহলে হোয়াট ডিড মানে কি বলেছিল, দ্য ওল্ড ম্যান সে মানে কি বলেছিল, বৃদ্ধ লোকটি কি বলেছিল, অ্যাবাউট দ্য প্লেস মানে জায়গাটি সম্বন্ধে, হোয়ার হি ওয়ান্স লিভ যেখানে সে একদা বাস করতো। এবার যদি সেন্টেন্সটা কনস্ট্রাকশন করি, সাজাই, কি হবে, যে যেখানে সে একদা এক সময় বাস করতো সেই জায়গাটা সম্বন্ধে লোকটি কি বলেছিল। বলো, বাংলায় বলো, সঞ্চিতা শুরু করো। বাংলায়, আগে বাংলা অ্যান্সার দিয়ে ঠিক, তারপর ট্রান্সলেশন করবি। এখানে 10 বছর বৃষ্টি হয়নি। এটা বলেছিল। তাহলে অ্যান্সারটা আমরা যখন লিখবো, কি লিখবো, যে দা ওল্ড ম্যান টোল্ড দা বয়। তাহলে এই যে চেঞ্জ করতে হবে, যে সে আছে, দেখ দা ওল্ড ম্যান সে আছে, তাহলে সে এটা কি অলরেডি প্রেজেন্টে আছে, কিন্তু দেখ ওই যে হোয়াটের পর কি আছে, ডিড আছে। ডিড কি সে পাস্টে, মানে গোটা সেন্টেন্স কোশ্চেনটা তোকে অতীতে জিজ্ঞেস করি, তাহলে অ্যান্সারটা আমাকে পাস্টে দিতে হবে। এবার দা ওল্ড ম্যান টোল্ড আছে, ওইটা তোরা ওল্ড ম্যান সেডও লিখতে পারিস, সের পাস্ট হচ্ছে সেড। তাহলে দা ওল্ড ম্যান সেড দা বয় দ্যাট, যে হি হ্যাড ওয়ান্স লিভড ইন এ প্লেস, যে সে একদা এক সময় একটা জায়গায় বাস করেছিল, হোয়ার ইট হ্যাড নট রেন ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি। অ্যাক্টিভিটি 6-এর 1-এর দাগের যে অ্যান্সারটা হুবহু ওটাই হবে। যদি না লিখতে পারছিস আমি লিখে দিচ্ছি, অ্যাক্টিভিটি 1-এর, অ্যাক্টিভিটি 6-এর 1-এর দাগের অ্যান্সারটা।
দেখ লিখে নে একটুকু। দ্য ওল্ড ম্যান টোল্ড, ওই টোল্ডের জায়গায় সেড লিখবি তো আরো ভালো হবে ব্যাপারটা, যে একদম এক্সাক্ট অ্যান্সারটা করা। সে যেহেতু ডিড আছে তাই সের পাস্ট ফর্ম হচ্ছে সেড। যদি ধর ডাজ থাকতো তাহলে কি লিখতাম, সেজ কথাটা, বুঝা গেল? আর যদি ডু থাকতো তাহলে নর্মাল সেই হতো। এই কনস্ট্রাকশন গুলো কিন্তু সেন্টেন্সে মাথায় রাখতে হবে, শুধু অ্যান্সারটা করলেই হবে নাই, একটা সঠিক কনস্ট্রাকশন অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? মানে সঠিক গঠনে বাক্যের। দ্য ওল্ড ম্যান সেড দ্য বয়, টোল্ড লিখি না, SAID সেড, দ্য ওল্ড ম্যান সেড দ্য বয় দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেন ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি। হয়েছে? জানাবি। টোল্ড লিখিস না, কি লিখবি, সেড লিখবি। সেড SAID, যদি বানানটা না পাচ্ছি আমি লিখে দিচ্ছি দেখ, ওই টোল্ডের জায়গায় সেড লিখবি, ঠিক আছে? হয়েছে? জানাবি। হ্যান্ড রেজ করা স্যার হয়েছে তো? হয়েছে হ্যান্ড রেজ হয়েছে। হয়েছে? হ্যাঁ দেখ তারপরে কোশ্চেনটা কি বলেছে, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচ দ্য মাড হাট, এবং যখন সে কুঁড়ে ঘরের সামনে পৌঁছিল তখন ছেলেটি কি কি অনুভব করলো, কি বুঝতে পারলো? ফিল মানে বুঝতে পারো বা অনুভব করা। এখানেও দেখ কি আছে, ডিড আছে, তার মানে ফিল্ডে যে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট মানে কি হবে, পাস্টে হবে, তাহলে ফিলের পাস্ট ফর্ম কি, ফেল্ড। তাহলে অ্যান্সারটা কি হবে, দা বয় ফেল্ড। দেখ কি বল। কে বলবে? আচ্ছা এটা সমতা বলতো, বাংলায় বল বা লিখে বল বা ভয়েস স্কুলে বল, যে কোনো ভয়েস তুই বলবি না জানি আমি, তুই বাংলায় লিখে বল। ততক্ষণ বিকাশও ট্রাই কর ইংরেজিতে লেখার, চ্যাট বক্সটা অন কর দিয়ে ইংরেজিতে লেখার অ্যান্সার করতো, দেখি কেমন পাচ্ছিস। বাকিরা চেষ্টা করে ইংরেজিতে, সমতা তখন লিখছে। সঞ্চিতা, সঞ্চিতা চেষ্টা কর ইংরেজিতে লিখার, সমতা লিখে জানা বাংলায়, বাংলা অথবা ইংরেজিতে। কোনো রেসপন্স কিন্তু আসেনি এখনো। সঞ্চিতা মুখে বল না। সমতা লিখছিস? কারণ মাটির ঘরের সামনে গেছিল, সে একটি কারণ খাতা নয়, সেট কারণ নয়, থেকে কারণ নয়, কারণ নয়, যখনই হোয়াই দিয়ে প্রশ্ন থাকবে তখনই কারণ আসবে, এখানে তো কারণ নয়, এখানে বলছে হাউ ডিড দ্য বয় ফিল, মানে কেমন অনুভব করেছিল, অ্যাজ হি রিচ দ্য মাড হাট, যখন সে মাটির ঘরে ঘরে পৌঁছলো, কেমন কি অনুভব করেছিল? বল বিকাশ বল, কি অনুভব করেছিল? সে সে যখন মাটির কুড়ে হাজার টাকা পৌঁছালো, সে একটা ঠান্ডা হাওয়ার অনুভব এবং সে স্যাঁতস্যাঁতে একটা হ্যাঁ, ভাব অনুভব। বাতাসের মধ্যে একটা ঠান্ডা ভাব, চিল যেটা বলছি আমরা, দেখবি চিল কথাটা এখানে নিপ কথাটা ইউজ করতে পারিস, অথবা চিল কথাটা ইউজ করতে পারিস, দেখবি চিল স্প্রাইট বলি আমরা, মানে কি ঠান্ডা স্প্রাইট, ঠিক আছে? তাহলে চিল কথাটা ইউজ করতে পারিস, অথবা নিপ কথাটা টেক্সটের যে কথা ভাষা সেটা ইউজ করতে পারিস। তাহলে দ্য বয় ফেল্ট এ চিল, অথবা নিপ যেটা লিখবি, তাহলে দ্য বয় ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য ড্যাম্প আর্থ আন্ডার ফুট, ঠিক আছে? ড্যাম্প আর্থ আন্ডার ফুট, এইখানে একটুকু আমি যে পিডিএফটা বানিয়েছি না, পিডিএফটাতে বানানটা একটু ভুল আছে, ওটা আন্ডার ফুট হবে, ঠিক আছে? কি বললাম বল দেখি তো, ওটা আন্ডার ফুট হবে। আমি সংশোধন করে দিচ্ছি, পিডিএফটা যেটা যেটা দিয়েছি আমি গ্রুপে একটু আগে, সেটা আমি সংশোধন করে দিচ্ছি। তাহলে চিল লিখতে পারিস, বা চিলের জায়গায় নিপ যেটা ইচ্ছা লিখতে পারিস, ওটাই কোনো সমস্যা নাই। তাহলে কি লিখবি, দ্য বয় ফেল্ট এ চিল বা নিপ আন্ডার অ্যান্ড দ্য ড্যাম্প আর্থ আন্ডার ফুট। হয়ে গেছে স্যার লেখা। লেখা হয়ে গেছে? যদি না হয়েছে আমি দিয়ে দিলাম, দেখ দ্য বয় ফেল্ট এ চিল, ওইখানে যেটা চিল আছে, আহ, ওই চিলটা তোরা কি লিখতে পারিস, নিপ লিখতে পারিস, যেটা বইয়ে ভাষাটা দেওয়া আছে, দুটোই কিন্তু ঠিক। চিল মানেও ঠান্ডা ভাব, আর নিপ মানেও ঠান্ডা ভাব, ওই চিলটাকে চেঞ্জ করে তারা নিপ লিখতে পারিস, কোনো সমস্যা নেই, যেটা এখন তোদের কাছে ইজি মনে হবে। আমি বলবো নিপটাই লেখ, বইয়ের ভাষাটাই লেখ, আর চিল লিখলেও খারাপ নয়, এটা কিন্তু টিচার একটা ইমপ্রেশন যোগাবে যে বাচ্চাটির বা ছেলেটির কি ওয়ার্ড স্টক ভালো আছে, যেটা লিখতে পারিস ওয়ার্ডটা, যেটা চিল বা নিপ দুটোই মানে হচ্ছে কি ঠান্ডা, এগুলোকে বলি আমরা সিনোনিমস। দেখ হয়েছে? নেক্সট হ্যাঁ কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড দ্য আন্ডার দ্য জামুন ট্রি, যে ছেলেটি হোয়াট ডিড দ্য বয় ডু, হোয়াট মানে কি, ডু মানে করলো, এই দেখ ডু ডিড ডু আছে, মানে ডুটা কি হবে, ডুটা ডিড হবে যখন অ্যান্সারটা করবো, ঠিক আছে? বা যে অ্যান্সারটা যেটাই লিখবো পাঁচটা লিখবো। তাহলে ছেলেটি কি করলো গাছের তলে দাঁড়িয়ে, বল। সঞ্চিতা বা সমুদ্র বলার চেষ্টা কর। তার মুখ ও মাথা ভেজালো, হ্যাঁ ভেরি গুড, এটাই অ্যান্সার হবে।
তাহলে কি করবো, মুখ ও মাথা ভেজালো না, এটাকে আমরা একটু ঘুরিয়ে বলবো যে বৃষ্টির ফোঁটাগুলোকে তার মুখ এবং মাথার মধ্যে পড়তে দিল। ঠিক আছে, তাহলে লিখবো, দেখ দ্য বয় লেট দ্য রেন ড্রপস ফল, ফেল নয় কিন্তু, যেহেতু কোয়েশ্চেনটা পাস্টে আছে, ডিড দিয়ে আছে, তাহলে এটা কিন্তু ফল লিখবো, ফেল নয়। ফেল হলে কি হয়ে যাবে বল দেখি তো, প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে দ্য বয় লেট দ্য রেন ড্রপস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস হোয়েন হি স্টুড আন্ডার দ্য জ্যামন ট্রি। লিখ, আমি লিখে দিচ্ছি, দেখ অ্যান্সারটা। দ্য বয় লেট দ্য রেনড্রপ ফল অন হিজ হেড অ্যান্ড ফেস হোয়েন হি স্টুড আন্ডার দ্য জ্যামন ট্রি, যেটা অবশ্যই ক্যাপিটাল হবে, কেউ এখানে স্মল লেটারে করবি নাই, জ্যামন ট্রি প্রপার নাউন ক্যাপিটাল হবে, এই জিনিসগুলো যেমন না ভুল হয়। লিখেছিস? দাঁড়ান স্যার একটুকু। ওকে, রাকেশের আজকে সমস্যা ছিল বললো, কোনো ব্যাপার নয়। উর্মিলাও দেখছি ক্লাস করে, উর্মিলা হয়তো ফোনটা বাড়িতে নেই, রেকর্ডিং করে নেবে, কোনো সমস্যা নেই। রেকর্ডিংটা আমি আপলোড করে দেবো, আজকেই করে দেবো আপলোড। হয়ে গেছে স্যার। হয়ে গেছে? দেখ, লাস্ট কোশ্চেন, হোয়াই ডিড দ্য ক্লাউড সেড রেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়? তাহলে হোয়াই মানে কেন, ডিড দ্য ক্লাউডস, মানে মেঘেরা, সেড রেইন মানে বৃষ্টিপাত করেছিল, বৃষ্টি বর্ষণ করেছিল, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়, তাহলে ছেলেটি মতে কেন মেঘেরা, ঠিক আছে, বৃষ্টিপাত ঘটিয়েছিল তার অবর্তমানে, বল। এইটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, এটা আনসার কর দেখি তো। বলবো স্যার? হুম, কারণ সে যখন মেঘের খোঁজে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল, তখন তার অনুপস্থিতিতে মেঘগুলি এসে তাদের বৃষ্টিপাত ঘটিয়েছিল। মানে এটা কি সাজেস্ট করছে, মানে এটা কি, মানে এটা কিরকম ঘটনা, ন্যাচারাল না ন্যাচারাল নয়? এবং এই যে লেখক লেখক এই ঘটনার মাধ্যমে কি কোন জিনিসটা বোঝাতে চেয়েছে বল দেখি তো। এইটা হচ্ছে অ্যান্সারটা, এটা তো জানি আমি, সবাই পারবে। এটা কি বোঝাতে চেয়েছে, যেটা একটা ন্যাচারাল ঘটনা, যেটা স্বাভাবিকভাবে হয়, এবং কি, এবং এইটা মানে লেখক এই জিনিসটা বোঝাতে চাইছে, দ্য ফুলফিলমেন্ট অফ দ্য উইশ অফ দ্য বয়, মানে ছেলেটির যে মনের যে ইচ্ছা, সেই মনের ইচ্ছা পূরণের যে ব্যাপারটা, সেইটা কিন্তু এখানে লেখক দেখাতে চেয়েছে। ঠিক আছে, দেখ তাহলে অ্যান্সারটা দেখি লিখবি, দ্য বয় ওয়াক ফার ফ্রম হিজ ভিলেজ ইন সার্চ অফ ক্লাউডস। ঠিক আছে, যে মেঘের খোঁজে ছেলেটা চারদিকে ঘুরেছে, ঠিক আছে, তার গ্রামের, কিন্তু দ্য ক্লাউডস ইন মিন টাইম মানে ওই সময়ের মধ্যে, মিন টাইম মানে ওই সময়ের মধ্যে, কন্ডেন্স মানে কি হয়েছে, জমেছে, অ্যান্ড সেড রেন এবং বর্ষণ করেছে, বৃষ্টি বর্ষণ করেছে, ইন দ্য বয়েজ ভিলেজ ছেলেটির গ্রামে, ইট হ্যাপেন ন্যাচারালি, এটা কিন্তু স্বাভাবিক প্রকৃতির নিয়মে ঘটেছে। দ্য অথর সাজেস্ট মানে যে লেখক বা যে কথক, সে সাজেস্ট মানে কি বোঝাতে চাইছেন, দ্যাট ইট ওয়াজ দ্য ফুলফিলমেন্ট, মানে এটা হচ্ছে ইচ্ছা পূরণ, ফুলফিলমেন্ট অফ দ্য ইচ্ছা পূরণ কার, অফ দ্য বয়, ওই ছেলেটি। অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, লেখ, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল অ্যান্সার। অ্যান্সার বলবি তো সবাই বুঝতে পারলি কিনা। প্রশ্ন হচ্ছে যে কেন মেঘেরা বৃষ্টিপাত ঘটিয়েছিল, ঠিক আছে, যে কেন ছেলেটির অবর্তমানে বৃষ্টিপাত ঘটিয়েছিল। এই এই কোয়েশ্চেনটা আমি দুটো পার্টে দিচ্ছি, হ্যাঁ, এটা একবার অতটা লেখা যাচ্ছে না, আমি দুটো পার্ট করে দিচ্ছি, ঠিক আছে। মেসেজগুলো কি যাচ্ছে না, দেখ তো। যাচ্ছে তো। মানে আমি যে এতগুলো মেসেজ পাঠালাম, এটা কি যায়নি? গেছে। এই অ্যান্সারটা, এই অ্যান্সারটার মেসেজটা এসেছে। হ্যাঁ, এই তো বয়েজ ভিলেজ পর্যন্ত এসেছে তো। বয়েজ ভিলেজ, হ্যাঁ। ওহো, এটা বারবার পাঠানো হয়ে গেছে রে আমার, এটা দুবার তিনবার পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। ওটা ওই প্রথমটা টুকবি, দা বয় পর্যন্ত টুকবি, ঠিক আছে, প্রথমটা টুকবি, সেকেন্ড পার্টটা ঢোকার দরকার নেই, এটা আমার অনেকবার পাঠানো হয়ে গেছে, দেখিনি আমি। ওই ওই দা বয় পর্যন্ত টুকু ছেড়ে দিবি, ওই কোশ্চেনটা আবার ঘুরে পাঠিয়ে দিয়েছি, দেখ ভুল করে। ভিলেজ নয় প্রথমে তো একবার পাঠিয়েছি বড় করে, আরেকবার পাঠাচ্ছি দরকার হলে। বিকাশ এটা কি লিখছিস রে? আচ্ছা, যাতে দুটো আলাদা হয়ে যায় ওই জন্য কিছু একটা লিখে দিলাম, নাহলে তোমার বুঝতে আরো অসুবিধা হবে। দেখ কিরকম অবস্থা, দেখ কারেন্টটা গেল চলে, হ্যাঁ, কারেন্টটা গেল চলে, মানে আমারও চলে গেছে। মানে আমি কম্পিউটার খুলে পড়াচ্ছিলাম, সেটা প্রবলেম হয়ে গেল।
বলো এবার যদি কারেন্টটা না আসে এখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, মানে ক্লাসটা কমপ্লিট করতে পারবো না আমি। তোর স্ক্রিনশট নিয়ে নি। ওকে দেখ আমার চলে এসছে, হয়েছে। আর দেখ একটু কুইক করতে হবে কারণ কারেন্ট ডিস্টার্ব করছে, আর বেশি নাই, আর হয়তো মিনিট 15-20 লাগবে। লেখা হচ্ছে কিনা বলবি? আচ্ছা কোয়েশ্চেনটা বুঝতে পারলি কিনা সবাই বলতো, কোয়েশ্চেনটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু। হোয়াই ডিড দ্য ক্লাউড সেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়? তাহলে ছেলেটির অবর্তমানে মেঘেরা কেন বৃষ্টিপাত ঘটালো? এটা কি মনে হয়, তোর কি মনে হয় পার্টিকুলারলি, মানে লেখক এটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন? যে এটা সে প্রকৃতির যখন মন বৃষ্টিপাত হতে পারে, সে ছেলের থাকুক কি না হ্যাঁ, থাকুক। এবং তার থেকে বড় কথা ছেলেটার যে ইচ্ছা পূরণ, যে এতটা কষ্ট করে ছেলেটা যে মেঘের খুঁজে চারদিকে ঘুরে বেড়ালো, সেই ইচ্ছা পূরণটাকে মেনলি এখানে ফোকাস করছে। বল বুঝতে পারলি বাকিরা? ওইটাই কিন্তু লেখা আছে দেখ, দ্য বয় ওয়াকড ফর এ, ওকে ওকে বিকাশ বুঝতে পারছি, দ্য বয় ওয়াক ফার ফ্রম দ্য ভিলেজ ইন সার্চ অফ ক্লাউডস, যে গোটা গ্রাম ঘুরেছে, গ্রাম থেকে গ্রাম ঘুরেছে মেঘের খোঁজে, কিন্তু এই সময়ের মধ্যে দ্য ক্লাউডস ইন দ্য মিন টাইম, মানে এই সময়ের মধ্যে কনডেন্সড মানে ঘন হয়েছে, অ্যান্ড সেড দেয়ার রেইন, এবং বৃষ্টিপাত ঘটিয়েছে ইন দ্য ভিলেজ হাউস, বয়েজ ভিলেজ, মানে ছেলেটির গ্রামে। ইট হ্যাপেন ন্যাচারালি, হ্যাপেন মানে ঘটা, ন্যাচারালি মানে কি প্রাকৃতিকভাবে ঘটেছে। দ্য অথর সাজেস্ট, অথর এখানে মানে লেখক বা কথক বোঝাতে চেয়েছেন দ্যাট ইট ওয়াজ দ্য ফুলফিলমেন্ট অফ দ্য উইশ অফ দ্য বয়, যেটা ছেলেটার মনের ইচ্ছার কি পূরণ হওয়াটা। ঠিক আছে, বলবি ক্লিয়ার কিনা? লেট মি নো এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, জানো আমাকে ক্লিয়ার কিনা। ওকে বিকাশ ক্লিয়ার, বাকিরা জানা রেসপন্স কর, লিখা হয়েছে কিনা রেসপন্স কর, তারপর আমরা সেকেন্ড পার্টে যাবো, মানে ইয়েগুলোতে। এবার ভার্বের এই সরি, এরপর গ্রামারের কিছু পোর্শন আছে সেগুলো করবো। আচ্ছা দুটো রাইটিং আজকে বলে দেবো, রাইটিং গুলো পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফ থেকে টুকে নিবি, প্লাস রাইটিং গুলো বুঝিয়ে দেবো বাংলা মানে সহ। ওকে ক্লিয়ার, ভেরি গুড। পূজা ক্লিয়ার কিনা বল জানা। ওকে যাই হোক দেখ, পূজা রেসপন্স করেনি, যাই হোক পূজা জানা ক্লিয়ার কিনা দেখ। এরপর আছে অ্যাক্টিভিটি 8A, 8A আছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বল বিকাশ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন হয়, এর স্ট্রাকচার কি? ওকে ভেরি গুড, পূজারও ক্লিয়ার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার কি, কখন হয়? যখন আমি এটা টেন্স পড়াবো ইন ডিটেল সেটা বলবো, আরো এখন একটু শর্টে বলে দিই পড়ার জন্য, বলো। হ্যাঁ এখন বলছি সাবজেক্ট স্ট্রাকচার পরে বলবি আগে কখন হয়। অতীতে মানে অতীত নয়, ভবিষ্যতে, ফিউচার, ফিউচার ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলবে। চলবে, ভেরি গুড। কন্টিনিউয়াস মানেই চলবে, অতীতে হলে চলেছিল, বর্তমানে হলে চলছে, ভবিষ্যৎ হলে চলবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ যদি কিছুক্ষণ ধরে চলে তাহলে আমরা সেটাকে কি বলবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি আমি ইংরেজিতে বলি কি বলবো, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ এ ফর্ম অফ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন, মানে একটি ঘটনা বা একটি কাজ, হুইচ উইল বি প্রোগ্রেস, উইল বি মানে ভবিষ্যতে কি চলবে, অ্যাট এ টাইম ইন ফিউচার, একটা নির্দিষ্ট সময় চলবে, ঠিক আছে ভবিষ্যতে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধর আমি গান গাইতে থাকিব, তাহলে আই শ্যাল বি সিঙ্গিং সং, আমি গান গাইতে থাকবো, আমি এখন গাচ্ছি না, আমি গাইবো এটাও না, আমি গাইতে থাকিব, তাহলে ভার্বের মানে ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে, এই কথাগুলো থাকবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার কেমন হয় বল বিকাশ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার কেমন হয়? পূজা তোর তো বলা উচিত রে, কদিন আগে বলো। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ভেরি গুড, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, ভেরি গুড, খুব সুন্দর। তাহলে এইখানে আমাদের কিছু ভার্বকে এইখানে যে কিছু ভার্বকে আমাদের চিনতে হবে। ইট শ্যাল বি রিডিং এ বুক নেক্সট ইয়ার, বল এখানে কোন পোর্শনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ডিনোট করছে বল। স্যার আরেকবার বলুন। ওই যে কোশ্চেনটা যে অ্যাক্টিভিটি 8, ইট শ্যাল বি রিডিং এ বুক নেক্সট ইয়ার, আমি সরি ইট বলছি আই, তাহলে আমি পরের বছর একটি বই পড়তে থাকবো, নেক্সট উইক সরি ইয়ার বলছি, পরের সপ্তাহে একটি বই পড়তে থাকবো। শ্যাল বি রিডিং, শ্যাল বি রিডিং, ওই শ্যাল বি রিডিং দেখ ওইটুকু অংশটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছে। তাহলে শ্যাল বি রিডিং হয়ে যাবে এখানে কি ওই ভার্বের আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি রিডিং, বাকিটা তো নর্মাল জিনিস। তাহলে ওই ওই জায়গাটা আমি লিখে পাঠাচ্ছি দেখ, শুধু শ্যাল বি রিডিং, ওর তোলা দাগ দিবি, পেন্সিল দিয়ে কর না বইয়ে করতে পারিস, কোনো সমস্যা নেই।
পেন্সিল দিয়ে কর, বই করতে পারিস, কোনো প্রবলেম নেই। তারপরটা এরকম করে বল কি হবে, অ্যান্সার কর সঞ্চিতা। ইউ উইল বি গোয়িং টু এ স্কুল টুমোরো। স্যার ইউ বলবো উইল বি গোয়িং, না বিকাশ নয়, সঞ্চিতা বলবি। ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমোরো, বল। উইল বি গোয়িং। অবশ্যই উইল বি গোয়িং, উইল বি গোয়িং এর তোরা ডাক দে। এগুলো স্যার এইটা হ্যাঁ, এইটা বলবো। এটা কি আছে, দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, যে তারা কি করবে, তারা পরের বছর আমাদের পরের মাসে আমাদের বাড়িতে দেখা করবে। উইল বি ভিজিটিং, ভেরি গুড, উইল বি ভিজিটিং। পূজা খুব সুন্দর, উইল বি ভিজিটিং অ্যান্সার হবে এখানে, এই তোরা নিজেই লিখে দিয়েছিস। আচ্ছা এখানে কেউ আমাকে বলতো, তুই বললি বিকাশ যে সাবজেক্ট প্লাস স্যাল অথবা উইল বা স্যাল বি অথবা উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইনি যোগ, তারপর অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কখন বললাম, কখন আমি বললাম যে ভবিষ্যতে কোনো কাজ চলবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমাকে বলতো স্যাল বা উইল কার পর হবে, কিভাবে চিনবো? ফার্স্ট পারসনের ক্ষেত্রে স্যাল হবে, আর বাকি সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল হবে। ভেরি গুড, ফার্স্ট পারসন মানে কে কে, আই এবং উই, তারপর স্যাল হয়, এবং বাকি সব জায়গায় কি হয়, উইল হয়। তোর তো গানটা শুনেছিস, উই শ্যাল ওভারকাম, শুনেছিস তো, উই স্যাল, আই স্যাল, বাকি সব জায়গায় কি হয়, উইল হয়, মাথায় রাখবি এটা, ঠিক আছে? বল এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই পোরশনটা ক্লিয়ার কিনা? তারপর আমরা অ্যাক্টিভিটি 8B তে যাব। এখানে আমরা কি Clear. পড়বো, এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স পড়বো, বলো ফিউচার পারফেক্ট টেন্স বিকাশ, এটা বলবো স্যার, বলো। ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলেছিল। চলেছিল, ভবিষ্যতে কিছু চলে যাক, তোর কথার মধ্যে মিল নাই, এই কথাটা কেমন বল দেখি তো, আমি আগামীকাল কলকাতা গিয়েছিলাম, এরকম কথাটা হয়ে গেল। এক তো আগামীকাল, তারপর গিয়েছিলাম, ভবিষ্যতে চলেছিল, এটা আবার কোনো কথা হলো নাকি? ভবিষ্যতে কি হয়ে চলেছিল থাকতে হতে পারে, চলবে বলতে পারি। চলবে। হ্যাঁ, এবার ভবিষ্যতে যদি চলে তাহলে তো ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। ভবিষ্যতে যদি কোনো কিছু চলে তাহলে তো সেটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল, ফিউচার পারফেক্ট বলছি, আমি বলো খেয়ে থাকিব। সঞ্চিতা বল। আমি খেয়ে থাকিব, এটা তো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, এক্সাম্পলটা অবশ্যই ফিউচার পারফেক্ট। আমি যদি বলি মানে কিভাবে কেন হচ্ছে, কখন হয় ফিউচার পারফেক্ট, সেটা কি বলবি? দেখ, পারফেক্ট টেন্স মানে কাজটা অবশ্যই কমপ্লিট হবে, যদি বর্তমানে কমপ্লিট হয়, মানে আগে আরম্ভ হয়েছে কিছুক্ষণ, স্যার আমাকে শুনে নে, কথাটা শুনে নে, তারপরে উত্তর দিবি। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো কাজ চলা, আর পারফেক্ট টেন্স মানে কোনো কাজ কমপ্লিট হওয়া। এরপর যদি ধর কোনো কাজ আগে আরম্ভ হয়েছে, জাস্ট কমপ্লিট হয়েছে, সেটা কি হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ফিউচারে কি, কোনো একটা কাজ, ঠিক আছে, একটি নির্দিষ্ট সময়ে কমপ্লিট হবে, ঠিক আছে, একটি নির্দিষ্ট সময়ে কমপ্লিট হবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যদি আমি ইংরেজিতে বলি কি বলবো, এ ফিউচার পারফেক্ট টেন্স ইজ এ ফর্ম অফ ভার্ব, মানে একটি ভার্বের গঠন কি, দ্যাট ডিনোটস, যেটা কি জানায়, অ্যান অ্যাকশন, একটি ঘটনা, দ্যাট উইল বি কমপ্লিটেড, যেটা কমপ্লিট হবে, উইল বি কমপ্লিটেড বাই এ সার্টেন টাইম ইন ফিউচার, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে। কাজটা কিন্তু চলবে না, চললে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে, কাজটা কমপ্লিট হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সময়টা তোকে উল্লেখ করে দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। বল এইবার বল, এক্সাম্পল বল, এই যে দেখ, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেম, ঠিক আছে, দেন মানে তখন, তাহলে তখনের মধ্যে আমি গল্পটা পড়ে শেষ করিব, ঠিক আছে, মানে আমি কাজটা শেষ করব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কাজটা কি, বই গল্পটা পড়া। তাহলে এই স্ট্রাকচারটা কেমন আগে বলে দিচ্ছি, স্ট্রাকচারটা হয় প্রথমে হয় সাবজেক্ট, ঠিক আছে, প্রথমে হয় সাবজেক্ট, তারপর কি হয় বল, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা কি বললাম, will have. উইল Will হ্যাভ, have. তারপর কি হয় ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর কি হয়, তারপর হয় Object. অবজেক্ট। এই যে হচ্ছে এখানের কি, এখানে স্ট্রাকচার, দেখলে এক্সাম্পল। তাহলে এখানের মধ্যে কোন অংশটা বল বুঝাচ্ছে, ফিউচার পারফেক্ট টেন্স, ওই দেখ শ্যাল হ্যাভ রিটার্ন, ভেরি গুড সঞ্চিতা, শ্যাল হ্যাভ রিটার্ন, ওই দেখ শ্যাল হ্যাভ বললাম অথবা উইল হ্যাভ বললাম, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম এখানে হচ্ছে রিটেন, রাইট মানে হচ্ছে ভার্ব লেখা, তার 3 নম্বর ফর্ম হচ্ছে রিটার্ন। হ্যাঁ, কি বলছিস বিকাশ বিকাশ, কি হচ্ছে, ওহো বিকাশ, লিখেছে, তুমি আমার দেখি না, আমি তোর নামটা দেখলাম, ঠিক আছে, সরি বিকাশ, ঠিক আছে, খুব সুন্দর। তারপরটা বল, তুই বল তারপরটা, হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো। আচ্ছা We have left. এইখানে দেখ, সি উইল হ্যাভ লেফট, সে কিন্তু বেরিয়ে যাবে,
বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, তুমি ডাক্তার দেখাতে যাওয়ার আগেই কিন্তু সে বেরিয়ে যাবে। এবার এখানে বল, এখানে ওই নির্দিষ্ট সময় বোঝানোর জন্য দেখ আর একটা সেন্টেন্স ইউজ করেছে, ইউ গো টু সি দ্য ডক্টর। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যখন ফিউচার পারফেক্ট টেন্স পড়াবো না, তখন ভালো করে বলবো যে ঘটনাগুলো উল্লেখ করার জন্য দুটো ঘটনা উল্লেখ করি, একটা যেটা অলরেডি ফিউচার পারফেক্ট কন্টিনিউসে ঘটছে, আর একটা ওই ফিউচার পারফেক্টে ঘটছে, আর সেই ঘটনাটা কতক্ষণ পর্যন্ত ঘটেছে মানে কখন শেষ হবে সেইটা বোঝানোর জন্য আরেকটা আমরা বোঝানো সেন্টেন্স ব্যবহার করে থাকি, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। পরে ডিটেলসে বলবো। এইখানে যেমন বাই দেন সময়টা বলে দিয়েছিল যে ওই সময়ের মধ্যে পড়াবো, এইগুলো দেখ সময়টা বলে দিয়েছে যে কখনের মধ্যে বেরিয়ে যাবে, তুমি ডাক্তার দেখাতে যাওয়ার আগেই বেরিয়ে যাবে। তাহলে এই সময়টা বলে দিয়েছে। দেখ এই বিফোর ইউ গো টু দ্য সি দ্য ডক্টর, এটা কোন টেন্স আছে বল দেখি তো? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আর এখানের মধ্যে কোন টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্সকে বোঝাচ্ছে? ওই উইল হ্যাভ লেফট। উইল হ্যাভ লেফট এটা বোঝাবে ফিউচার পারফেক্ট টেন্সকে। উইল হ্যাভ লেফট লিখে দে বিকাশ, ভেরি গুড, খুব সুন্দর। তারপর এটা সময় বলবি ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার, তুমি মেলায় গিয়ে থাকিবে। ও বাবারে, তোর জন্য একদম পারফেক্ট লাইন এটা। ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার, শ্যাল হ্যাভ গন বিকাশ আগে লিখে দিয়েছিস, তাহলে এখানে শ্যাল হ্যাভ গন হবে, শ্যাল হ্যাভ আর গন। আচ্ছা এখানে বল দেখি তো শ্যাল কেন হলো ইউর পরে? ইউর পর শ্যাল কেন হলো দেখি, কেউ বলতে পারিস? কি হওয়া উচিত ছিল? ইউ উইল হ্যাভ হওয়া উচিত ছিল, ইউ শ্যাল কেন হলো বল ওরে বাপরে, বিকাশ, বল তো। বুঝতে পারছি না। বল যখন মানে কোনো ঘটনা ভবিষ্যতে আমি যদি এরকম বলি আমার একটা ডানা থাকতো, ঠিক আছে, তাহলে এখানে কি বলবো দিত? আই উইল বলবো। এখানে এইরকম কোনো ঘটনার ক্ষেত্রে কি বলবো? আমরা চেঞ্জ করে দিই সব, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে? ফিউচার টেন্সের ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু ইউর পর শ্যাল বসতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বসে? উইল বসে, মাথায় রাখবি। ভুল নয় এটা অ্যাকচুয়ালি। দেখ অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি সিট থেকে মনে হয় সহজ আর কোনো অ্যাক্টিভিটি তোরা এর আগে পাবিনি। কি বলেছে? ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্সকে চিনতে হবে। বলো প্রথমে শ্যাল বি প্লেইং, প্রথম পোর্শনে যদি তোরা ডাক দিস শ্যাল বি প্লেইং, এটা কোন টেন্সে আছে বল? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপরটা বলবি, তারপরটা বলবি আমাদের সঞ্চিতা বলবি শ্যাল বি প্লেইং হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস। শ্যাল বি স্ট্রাকচারটা দেখ না, সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সরি সাবজেক্ট প্লাস শ্যাল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার মানে অবশ্যই কি হবে? ফিউচার কন্টিনিউয়াস হবে। সি উইল হ্যাভ রিসাইটেড, রিসাইটেড মানে আবৃত্তি করা। দাঁড়া বিকাশ বলিস না, সঞ্চিতা বলবি। হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস তুমি কি করে বললি? আরে এইটা ফিউচার কন্টিনিউয়াস নয়, ওই আগেরটা প্রথমেরটা আই শ্যাল বি প্লেইং, ওইটা ফিউচার কন্টিনিউয়াস। সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, তাহলে উইল হ্যাভ রিসাইটেড বল কার স্ট্রাকচারের সঙ্গে মিলছে সঞ্চিতা? কন্টিনিউয়াস আর পারফেক্ট। ফিউচার পারফেক্টের সঙ্গে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট। ভেরি গুড, ফিউচার পারফেক্ট হবে। তাহলে উইল হ্যাভ রিসাইটেড ওটা ফিউচার পারফেক্টে লিখবি। ওই ছকটা পূর্ণ করবি। কিভাবে পূর্ণ করবি বলছি, দুটো ছক বানা। একটা হচ্ছে কি, একটা ছক হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা ছক হবে, আর ফিউচার পারফেক্ট টেন্সের একটা ছক হবে, ঠিক আছে? ফিউচার পারফেক্ট নেবে শ্যাল বি প্লেইং এইটুকু অংশটাকে লিখবি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, আর উইল বি রিসাইটেড এইটুকু অংশ লিখবি ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে। ছকটার মধ্যে লিখবি, ওইটুকু অংশগুলোকে লিখবি। তারপর একটা সমতা বলবি ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, তুমি পিকনিক মানে বনভোজনটাকে এনজয় মানে উপভোগ করবে। বলো কোন টেন্স হবে এটা? ফিউচার পারফেক্ট টেন্স। ভেরি গুড, ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে ওই উইল হ্যাভ এনজয়েড এটাকে লিখবি ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভ এনজয়েড ওটাকে ফিউচার পারফেক্ট টেন্সের ঘরে লিখবি, ছকে লিখবি। লাস্টেরটা বলবি পূজা কি ছিল লাস্টেরটা? দে উইল বি কামিং সুন, তারা তাড়াতাড়ি ফিরবে। দে উইল বি কামিং সুন, কি বল উইল বি কামিং এটা কোন টেন্স হবে? পূজা বল। বল পূজা, এটা কোন টেন্স হবে? অ্যান্সার করেছিস? পূজা সাইলেন্ট হয়ে গেছি। আমি বলবো, বলো কোন টেন্স হবে এটা, কি বলবি? ফিউচার কন্টিনিউয়াস। ভেরি গুড, উইল বি তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ,
তাহলে অবশ্যই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। দেখ তাহলে অ্যাক্টিভিটি 8B ক্লিয়ার অর নট? বেশি হলে আর ক্লিয়ার 10-15 স্যার, মিনিট লাগবে হয়তো। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, ওকে, এবার অ্যাক্টিভিটি 9, এটাও সহজ পাবি। এইখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোরা দাগ দিয়ে আছে, এবং দাগ দেওয়া ওয়ার্ডগুলো তোকে অ্যান্টোনিম লিখতে হবে ওখানে। অ্যান্টোনিম মিনস বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? অ্যান্টোনিম তোকে লিখতে হবে। যেমন পসিবল, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার, তাহলে চেয়ারটা তার পক্ষে তোলা সম্ভব। পসিবল মানে কি? সম্ভব। এবারে পসিবলের অপোজিট ওয়ার্ড লিখতে হবে, এবং কেমন হবে? অবশ্যই সাফিক্স প্রিফিক্স ইউজ করতে হবে। কি প্রিফিক্স গুলো ইউজ করতে পারি? যেমন ডিস, আন, ইম, ইল, এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? হেল্প বক্সে দেখ দিয়ে আছে। তাহলে এই প্রিফিক্স মানে কি? কোনো শব্দের আগে বসিয়ে যদি আমরা অন্য কোনো শব্দ বের করতে পারি বা অন্য মানে বের করতে পারি, সেগুলোকে বলা হয় প্রিফিক্স। যেমন ধর দান, বাংলা একটা বলছি, তাহলে দানের আগে যুক্ত করে যদি প্রদান, তাহলে প্রদান হয়ে গেল, প্র যুক্ত করলাম, তাহলে প্রড হচ্ছে কিনা প্রিফিক্স। আচ্ছা আচ্ছা, বুঝন্ত, অবুঝন্ত, তাহলে অযুক্ত করে আমরা অটাকে আগে যুক্ত করছি, তাহলে অটা হয়ে গেল প্রিফিক্স। তাহলে এই যে 4টা প্রিফিক্স দিয়ে আছে, ডিস, আন, ইম আর ইল, এইগুলো যুক্ত করে এই যে ওয়ার্ডগুলো উপরে দেখে ABCD তে যে ওয়ার্ডগুলো আছে, পসিবল, লিজিবল, রিজনেবল এবং কি বিলিভস, ঠিক আছে? এই ওয়ার্ডগুলোর কি বার করতে হবে? তোকে অ্যান্টোনিমস বার করতে হবে। বল, আমাকে বলবি একটা একটা করে। পসিবল এরপর কি বসবে? ইম্পসিবল। ইম্পসিবল, তাহলে ওটা লিখবি ইম্পসিবল মানে অসম্ভব, তাহলে ওই লাইনটাই লিখবি। পসিবলের জায়গায় কি করবি? ইম্পসিবল লিখে দিবি। পসিবলের জায়গায় কি লিখবি? ইম্পসিবল লিখে দিবি। লিখে দে, বা আমি লিখে দেবো কি? বল, যে সেন্টেন্সটা কিভাবে লিখবি আমি একটা এক্সাম্পল দেখে দিচ্ছি। একটাই দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো না। একটা দেখালাম, দেখ। শুধু ইম্পসিবল লিখিস না কিন্তু, ভুল হবে। পসিবলের জায়গায় ইম্পসিবল লিখবি, বুঝা গেল? এবং সেটাকে আন্ডারলাইন করবি। দেখ, হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল। লেজিবল মানে কি বল দেখি তো বিকাশ, এইটা দেখি কেমন পারিস। লেজিবল মানে কি? লেজিবল মানে সুন্দর। না, পারবি কেউ? লেজিবল মানে পারবি বলতে কেউ? সঞ্চিতা? পারবো না। হ্যাঁ, লেজিবল মানে হচ্ছে পাঠযোগ্য, মানে যেটাকে পড়া যায়। তাহলে তার হাতের লেখাটা লেজিবল মানে পাঠযোগ্য, ঠিক আছে? এবার এটা যদি আমি উল্টা করতে চাই, মানে পাঠের অযোগ্য যদি করতে চাই, তাহলে লেজিবলের আগে কি বসাবো বল? লেজিবলের আগে কি বসাবো? যে পাঠের আর অযোগ্য, হ্যাঁ, ইল ইললেজিবল, যে তার হাতের লেখাটা ইললেজিবল, মানে আমার হাতের লেখাটার কথা বলছি আর কি, ঠিক আছে? যে তার হাতের লেখাটা পড়ার অযোগ্য। দেখ, আরে এই হাতের লেখা পড়ার অযোগ্য, এটাতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের সমু। ক্লাস যদিও করে না অনলাইনে, তাও বলে এক্সাম্পলটা ইললেজিবল হাতের লেখার অধিকারী। দেখ, হিজ হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল মানে পাঠ অযোগ্য। লেজিবলের অপোজিট ওয়ার্ড হয়ে গেল ইললেজিবল, ইল যুক্ত করলাম, তারপরটা বলবি কি হবে? দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল। ক্লেম মানে কি? দাবি। ইজ নট রিজনেবল, রিজনেবল মানে কি? যৌক্তিক। তাহলে তাদের দাবিটা নট রিজনেবল মানে যৌক্তিক নয়। যুক্তি মানে যুক্তিযুক্ত নয়, রিজনেবল। তাহলে রিজনেবলের বল অপোজিট ওয়ার্ড কি হবে? বিকাশ তো লিখেই দিয়েছিস, আনরিজনেবল, ঠিক আছে? মানে অযৌক্তিক, তাহলে তাদের দাবিটা অযৌক্তিক নয়। তাহলে দেয়ার ক্লেম ইজ নট আনরিজনেবল। যদি পরীক্ষায় শুধু আনরিজনেবল করে আসিস, গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো স্যার কি করবে জানি না, যদি আমি তাকে কাটি 0 দিয়ে দেবো। কারণ মোটেও কিন্তু ওই আনরিজনেবল করতে বলে নাই তোকে, তোকে পুরো সেন্টেন্সটা লিখতে বলেছে। রিজনেবলের জায়গায় আনরিজনেবল করতে বলেছে। রিজনেবল কথাটা অ্যাকচুয়ালি মানে যুক্তিযুক্ত, আনরিজনেবল মানে অযৌক্তিক। ওইটা যদি ওরকম লিখিস, কাটে একদম 0 দিয়ে দিবে, শিওর 0 দিয়ে দিবে, মাথায় রাখবি। শুধু পরটা লিখছি, পরে তো ঠিক করে লিখিয়ে দেবো। হ্যাঁ, পরে কত ঠিক হয় সেটা তো আমি জানি ভালো করে, ওটা আর কেউ না জানলেও পরে কত সুন্দর জিনিসটা পরে হয় সেটা আমার জানা আছে। একটা অভ্যাস প্রথম থেকে করতে হয়, যেটা ভবিষ্যতে চট করে হয় নাই। একটা এক্সাম্পল দিচ্ছি, রাবণ বলেছিল স্বর্গে সিঁড়ি বাঁধবো, বিশ্বাস কর পরে পরে করে মরেই গেল, আর বাঁধতে পারলো না। তাহলে পরে কত ঠিক হবে আমার জানা আছে। তাহলে অভ্যাসটা প্রথম থেকে তৈরি কর। দেখ, হি বিলিভস হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদেরকে বিশ্বাস করে। এবার বিলিভ, বিলিভ মানে কি? বিশ্বাস করা। এটা যদিও ইএস যুক্ত করে বিলিভ থেকে বিলিভস করা আছে, তাহলে বিলিভটার বল অ্যান্টোনিম কি হবে? ডিসবিলিভ।
তাহলে হি ডিসবিলিভ হিজ ফ্রেন্ড, মানে সে তার বন্ধুদিকে অবিশ্বাস করে। বিলিভস মানে হচ্ছে বিশ্বাস করা, আর ডিসবিলিভ মানে হচ্ছে অবিশ্বাস করা। লিখে নিবি, পুরো কমপ্লিট অ্যান্সার করবি, ওরকম ভাবে আজ অ্যান্সার করবি নাই একদম। হয় মুখে বল তুই, কিন্তু কমপ্লিট অ্যান্সার কর। লিখে দিলাম দেখ, হি ডিসবিলিভ হিজ ফ্রেন্ড, অবশ্যই আন্ডারলাইন করবি। বুঝতে পারলি কতগুলো অ্যান্টোনিম এবং সিনোনিম? হুম ওকে, এরপর দেখ গল্পটা আছে আমাদের, ওই কিসের কিসের গল্প। প্রথমে দুটো গল্প আছে, একটা গল্প আছে দেখ অ্যাক্টিভিটি 10 এর, গল্পগুলো ডিসকাশন করে দেবো না, ক্লাসটা কিনে এন্ড করবো? বল, তোরা যেটা বলবি সেটাই করবো। যে গল্পগুলো মানে সব একটু ডিসকাশন করে দেবো, যদিও আমি যেটা পিডিএফটা দিলাম, পিডিএফ এর গল্পগুলো দিয়ে আছে দেখবি, মোরাল লেসেন প্লাস গল্প দুটোই দিয়ে আছে, ঠিক আছে? সেটা তোরা নিজেরা করতে পারবি না, আমি একটু ডিসকাশন করে দেবো, বাকিটা তোমার হ্যান্ড রেজ করে জানো তো, স্যার করে দাও। করে দেবো। হুম অধৈর্য লাগছে না তো, যে আমার বহুতক্ষণ ধরে বসছি, একটু বিরক্ত লাগছে? না না, চোখের ব্যথা ঠিক হয়ে গেল। ওকে, তাহলে আমি গল্পগুলো একটু ডিসকাশন করেছি, আগে গল্পগুলো পাঠাই দিই তোদেরকে, চ্যাটেই পাঠাই দিচ্ছি, দেখ না চলে যাবে, চ্যাটেই চলে যাবে। প্রথমে আছে কিসের গল্পটা, এই ট্রু ফ্রেন্ড, জানিস তো গল্পটা তোরা ছোটবেলায় সবাই শুনেছিস। আমি এখনই বলে দেবো। ইংরেজিতে বলতে পারবি? হুম বাহ, তাহলে তো ভালো পড়েছিস রে বলতে হবে। দেখ আমি গল্পটা পাঠালাম, দেখ বাবা রে, গল্পটা পুরোটা যায় না, গন অব্দি গেছে, তারপর থেকে বাকিটা পাঠাচ্ছি দেখ। ঠিক আছে। যাই হোক, গল্পটা না পারলেও তুই পেয়ে যাবি, ঠিক আছে? ইয়ে থেকে, মানে পিডিএফটা থেকে পেয়ে যাবি গল্পটা, আমি মানাটা বলে বলে দিচ্ছি, শুন শুধু মানাটা বলে বলে দিচ্ছি, শুন কি বলেছে। দ্য ট্রু ফ্রেন্ড, ট্রু ফ্রেন্ড মানে সত্যিকারের বন্ধু, ট্রু মানে কি সত্যি, সত্যি বন্ধু। দেখ, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, দুজন বন্ধু ছিল। দে ওয়ার গোয়িং থ্রু এ ফরেস্ট টুগেদার, তারা একটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, টুগেদার মানে একসঙ্গে, ফরেস্ট মানে জঙ্গল। সাডেনলি এ বিয়ার কেম, হঠাৎ করে কি একটি বিয়ার, বিয়ার মানে ভাল্লুক এলো। বোথ অফ দেম গট স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে লিখে রাখতে পারিস ভয় পাওয়া, এই ওয়ার্ড মিনিং গুলো কতগুলো লিখে রাখতো। স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পাওয়া, বানানটা বলছি, SCARED, SCARED, স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পাওয়া। ওয়ান অফ দেম ক্লাইম্বড এ ট্রি, তাদের মধ্যে একজন কি করলো, ক্লাইম্বড এ ট্রি মানে গাছে চড়ে উঠলো। ক্লাইম্ব মানে কি চড়ে যাওয়া, ক্লাইম্বড, CLIME, ক্লাইম্বড বানান লিখে দিলাম দেখ, ক্লাইম্ব মানে গাছে চড়ে উঠলো। টু সেভ হিমসেলফ উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হিজ ফ্রেন্ড, এবং স্বার্থপরের মতো গাছে চড়ে গেল, কোনো রকম ভাবনা চিন্তা করলো না তার ওই বন্ধুটা কিভাবে বাঁচবে, সে নিজেকে বাঁচানোর জন্য গাছে চড়ে উঠলো। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, কিন্তু অন্য যে বন্ধু, কুড নট, কুড মানে কি ক্যান মানে পারা, কুড নট মানে পারতো না, তাহলে অন্য যে বন্ধু ছিল সে কিন্তু গাছে চড়তে পারতো না। হি ফেল্ট হেল্পলেস, সে কি করলো, হেল্পলেস মানে অসহায় বোধ করলো। বাট দেন হি হিট আপন এ আইডিয়া, হিট আপন আইডিয়া মানে তার মাথায় একটা বুদ্ধি এলো, ঠিক আছে? একটা বুদ্ধি কিন্তু তার মাথায় খেলে উঠলো। হিট আপন মানে হচ্ছে আশা, লিখে রাখবি, এ আইডিয়া, আইডিয়া মানে বুদ্ধি। দেখ কি বুদ্ধি, হি লে ডাউন লাইক এ ডেড ম্যান, হি লে ডাউন মানে সে শুয়ে পড়লো, লাইক এ ডেড ম্যান মানে মৃত মানুষের মতো কি সে শুয়ে পড়লো। বিকজ হি নিউ, কারণ সে জানতো, দ্য বিয়ার উড নট হার্ম দ্য ডেড বডি, এবং ভালো সে একটি অভ্যাস আছে যে কি সে মৃত কোনো ডেড বডিকে কিন্তু সে ছুঁয়ে না বা খায়ও না, ঠিক আছে? এইটি কিন্তু ভালো সে একটি অভ্যাস, আর সেই অভ্যাসটা আমরা জানতো, তাই কি করলো, সে মরার মতো কিন্তু পড়ে রইলো, ঠিক আছে? দ্য বিয়ার ওয়েন্ট নিয়ার দ্য ম্যান, তাহলে বিয়ারটা কি করলো, ওই মানুষটির সামনে গেল, অ্যান্ড স্নিফ ধিম, স্নিফ মানে লিখে রাখবি গন্ধ শোকা, SNIFFED, স্নিফ, SNIFFED, স্নিফট, স্নিফ মানে গন্ধ শুকা। এই গল্পটা যখন তোরা নোটসটা থেকে লিখবি না, তখন এই ওয়ার্ড মিনিংগুলো বুঝতে সুবিধা হয়, খাতায় লিখবি। স্নিফট, SNIFFED, স্নিফ মানে গন্ধ শুকা। তোরা যখন দেখবি পুলিশের কোনো কেস হয়, একটা নাম শুনেছিস, স্নিফার ডগ, নাম শুনেছিস তো? স্নিফার ডগ, হ্যাঁ ওই যারা গন্ধ শুকে অপরাধীদের খোঁজ বের করে থাকে, ওই জন্য এই ওইখান থেকে কথাটা এসছে। স্নিফার মানে গন্ধ শোকা কুকুর, ওটা হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ভার্ব। স্নিফ মানে সে গন্ধ শুকলো। SNIFFED বানানটা বললাম, লিখে দেবো কি, SNIFFED, স্নিফট মানে গন্ধ শোকা। দেখ
দ্য বিয়ার থট দ্যাট হি ওয়াজ ডেড। এবং বিয়ার মানে ভালুকটি থট মানে ভাবলো যে কি লোকটি মারা গেছে। হোয়েন দ্য বিয়ার হ্যাড গান, এবং যখন ওই ভাল্লুকটি চলে গেল, ঠিক আছে, তখন হ্যাড গান মানে চলে গেল। দেখ, দ্য ফেক ফ্রেন্ড কেম ডাউন। দাঁড়া, আমি এটা তোদেরকে আগে দিয়ে দিই এখানে, এটা আমি এখানে দিয়ে দিই আগে, ওয়েট এ মিনিট, এটা আমি একটু দিয়ে দিই তোদেরকে এখানে আগে, তাহলে সুবিধা হবে তোদের পড়তে। এটা আমি একটু একটু দিয়ে দিবি, ওয়েট কর একটু। হুম। এই দেখ তারপরে পোর্শনটা, দ্য বিয়ার থট দ্যাট দ্যাট হি ওয়াজ ডেড। ভালুকটি ভাবলো সে মারা গেছে। হোয়েন এ বিয়ার হ্যাড গান, তো যখনই সে গেল আর কি, চলে গেল ভাল্লুকটি, দ্য ফেক ফ্রেন্ড, ফেক মানে কি, ফেক মানে কিন্তু অবশ্যই নকল, ঠিক আছে, ফেক জিনিসটা আমরা ওয়ার্ডটা ইউজ করে থাকি। তাহলে তার যে ওই যে নকল বন্ধু, মানে নকলই বলবো, সে কি সত্যিকারের বন্ধু? মোটেও না, সত্যিকারের বন্ধু হলে বিপদের মধ্যে ছেড়ে পালাতো না। ফেক ফ্রেন্ড হু লিভস ইন টাইম অফ ট্রাভেলস। লিভস মানে ওই যে বললাম লেফট, ঠিক আছে, লেফটের ইয়ে হচ্ছে, এটা হচ্ছে লিভস, ঠিক আছে। লিভ মানে কি, লিভ, লিভ, লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া। তো সে কি করলো, সে বিপদের সময় যে ছেড়ে পালিয়েছিল, ট্রাভেল মানে কি সমস্যা, ঠিক আছে, সরি ওটা ভুলভাল পড়েছি, দাঁড়া। ফেক ফ্রেন্ড কেম ডাউন এন্ড আস্কড হোয়াট ডিড দ্য বিয়ার টোল্ড হিম ইন দ্য ইয়ার্স। তাহলে ফেক, এবং সেই ফেক ফ্রেন্ড মানে নকল বন্ধুটি নেমে এলো গাছ থেকে এবং জিজ্ঞেস করলো যে ভাল্লুকটি তোমার কানে কানে কি বলেছে, ঠিক আছে, যে ভাল্লুকটি তোমার কানে কানে কি বললো। asked what the bear had told him in his ears, মানে কানে কানে কি বলেছে। দ্য আদার ফ্রেন্ড মানে অন্য যে বন্ধু যে শুয়েছিল, সেড বলল, দ্যাট যে দ্য বিয়ার অ্যাডভাইসেস, অ্যাডভাইস মানে উপদেশ দিল, লিখে রাখবি, অ্যাডভাইসেস মানে হচ্ছে উপদেশ দেওয়া। অ্যাডভাইসেস দুটো কথা হয়, অ্যাডভাইস ADVICE, এই অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, মানে নাউন, আর অ্যাডভাইসেস ADVIAC, অ্যাডভাইস মানে, এই অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, মানে ভার্ব, দুটোর মধ্যে ফারাক আছে, একটা এসি হয়, একটা সিই হয়। সি যেটা হয় সেটা হচ্ছে নাউন উপদেশ, আর যেটা এসি হয় সেটা হচ্ছে ভার্ব। তাহলে অ্যাডভাইসেস হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ফেক ফ্রেন্ড। তাহলে উপদেশ দিল যে সব সময় নকল বন্ধু থেকে স্টে অ্যাওয়ে মানে দূরে থাকতে, স্টে মানে থাকা, হু লিভস ইন দ্য টাইম অফ ট্রাভেল, যে বিপদের সময় কি হয় ছেড়ে চলে যায়, এরকম কোনো নকল বন্ধু থেকে দূরে থাকার অ্যাডভাইস কিন্তু দিল। বুঝতে পারলি গল্পটা? তোরা ছোটবেলায় হ্যাঁ। গল্পটা সবাই শুনেছিস। আচ্ছা বল দেখতে, এটা মোরাল কি হতে পারে? এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন ডিড, ঠিক আছে। এই মোরালটা খুব ভালোভাবে মনে রাখবি, এটা জীবনও কাজে লাগবে তোরা, শুধু এই পরীক্ষার জন্য পড়া নয়। এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন ডিড, এর মানে কি বল দেখি তো, বিকাশ বলতে পারবি? মানে দরকারের সময় যে বন্ধু পাশে থাকে সেই আসল বন্ধু। বাহ, এইটা এইটা এইটা, হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি মানেটা খুব অ্যাকচুয়ালি এটাই মানেটা, এইটা একটা মিনিংটা, দরকারের সময় বা বিপদের সময়। দরকার মানে, দরকার বললে ব্যাপারটা অন্যরকম শোনাবে, ঠিক আছে। দরকার মানে এটা তারও দরকার হতে পারে। অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড মানে প্রয়োজনের যে বন্ধু, ইজ এ ফ্রেন্ড ইন ডিড প্রকৃত বন্ধু, ঠিক আছে। এই মোরালটা কিন্তু মনে রাখবি, খুব এটা জনপ্রিয় মোরাল। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আমাদের অনেক বন্ধু থাকে, আমাদের যখন ভালো সময় তখন তখন কিন্তু পাশে থাকে, কিন্তু বিপদ এলেই কিন্তু কেটে পড়ে। এরকম বন্ধু কিন্তু জীবনে বহুত সবারই কম বেশি দু একটা জুটেছে, কারো ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা অনেক বেশি। সব বন্ধুই ম্যাক্সিমাম এরকম, আজকালকার দিনের বন্ধু মানে এরকম, ঠিক আছে। হ্যাঁ। তাহলে সেই বন্ধুগুলোর কথা বলা হয়েছে যে ফ্রেন্ড ইন বন্ধুর সংজ্ঞাটা এইটা। যদি বলো হু ইজ এ ফ্রেন্ড, যদি এরকম কোশ্চেন কেউ জিজ্ঞেস করে যে একজন বন্ধু বলতে তুমি কি বোঝো, একটাই অ্যান্সার হবে তার, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ঠিক আছে। যে একটি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এটা বাংলা মানটা লিখে রাখতে পারিস নিচে, খাতায় লিখে রাখতে বাংলা মানটা। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ইনডিড কথাটা ইনডিড, এটা লিখে রাখ। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটা লিখে রাখ, সুবিধা হবে। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, লিখে রাখ, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বলবি ক্লিয়ার কিনা? লিখে আনি ভাবিস না যে তোকে এখনই রাইটিংটা লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। পিডিএফটা দেওয়া আছে গ্রুপে, দেখে দেখে লিখে নিবি। বাকিগুলো তো আমি লিখিয়ে দিলাম এখন, অ্যাক্টিভিটিগুলো পিডিএফটা দেওয়া আছে, দেখে দেখে লিখে নিবি। দেখ তারপর, সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ পিস অফ গুড নিউজ। তাহলে তুমি একটি ভালো খবরের আশায় আছো, ও অপেক্ষা করছো।
রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80 শব্দের মধ্যে তোমাকে একটি প্যারাগ্রাফ মানে রচনা লিখতে হবে অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং, মানে তোমার যে যে অপেক্ষা করছো ভালো খবরটার জন্য, এই ভালো খবরটার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা নিয়ে তোমাকে 80 শব্দের মধ্যে লিখতে হবে। কেমন অভিজ্ঞতা বলো, কি ভালো খবর সবার? বলো, কেউ কি আছো এরকম যে কোনো ভালো খবরের অপেক্ষা করছো? আমি তো করছি। কিসের? আমারটা তো জানি কি করবি, তোরা পরীক্ষা দিবি, তোরা নিজেদেরটা লেখ। আমারটা আমি পরীক্ষা দিলে আমি আমার মতো করে লিখতাম। তোরা নিজেরটা বল, কেউ কি কোনো ভালো খবরের জন্য ওয়েট করে আছিস যে একটা ভালো খবর আসতে পারে, এবং সেই অপেক্ষাটা কেমন, এক্সপিরিয়েন্সটা কেমন, অভিজ্ঞতাটা বলো। কেউ এটা 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 সব থেকে বেস্ট হয় না, এটা মুখস্থ না করে নিজেরা লেখ, নিজেরা বাংলায় লেখ, সেটাকে আমি বরং ট্রান্সলেশন করে দেবো। এইটা সব থেকে বেস্ট হয়, মানে রাইটিং লেখার ক্ষেত্রে। ট্রান্সলেশনও তোরা নিজেরা করতে পারবি, যদিও তুই উইক আছিস এখন অনেকটা, আমি করে দেবো। এটা টুকার থেকে, আর টুকবো বললে তো আমি অলরেডি করেই দিয়েছি, করে দিয়ে আছে, দেখে না, পাঠিয়ে দিচ্ছি পরে, দাঁড়া ওয়েট কর, জাস্ট ওয়েট ফর এ হোয়াইল, আই উইল সেন্ড ইট। স্যার পরীক্ষা নিয়ে একটু বলছে, সে রেজাল্ট বেরাইছিল যখন। হ্যাঁ, তাহলে ওটা লিখতে পারিস যে আমি পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দেওয়ার পর এতদিন হয়েছিল, আমি খুব মানে খুব কিছুটা না ভয় পাচ্ছিলাম, নার্ভাস হচ্ছিলাম, এবং কিছুটা হয়তো কনফিডেন্টও ছিলাম যে রেজাল্ট ভালো হবে। এইভাবে লিখতে পারিস ওটাকে, বাংলা অভিজ্ঞতাটা তাহলে লিখে রাখতে পারিস ঘরে, অথবা এইখানে আমি একটা স্যাম্পল কপি দিয়ে রেখেছি, এটাও লিখতে পারিস। এটা তো মুখস্থ হয়ে যাবে প্রায়, এটা ধর মানে কি বলবো, এটা মুখস্থের মতোই হয়ে গেল ধরলে প্রায়। কি লেখা আছে দেখ, এ ডেজ ওয়েট, একদিনের অপেক্ষা। দেখ, লাস্ট ইয়ার এ স্টোরি কম্পিটিশন ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল। এ স্টোরি কম্পিটিশন মানে একটা গল্প লেখার যে গল্পের কম্পিটিশন, মানে প্রতিযোগিতা কিন্তু হয়েছিল, হেল্ড মানে হওয়া, ঠিক আছে, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে হয়েছিল। উই হ্যাড টু রাইট এ স্টোরি ইন আওয়ার ওন উইদিন 1 আওয়ার। তাহলে আমাদেরকে 1 ঘন্টার মধ্যে একটি গল্প নিজেদের গল্প লিখতে হবে, নিজের ওন মানে নিজের থেকে একটি গল্প লিখতে হবে 1 ঘন্টার মধ্যে। আই রোট অ্যান ইমাজিনারি স্টোরি উইথ এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে মানে ওই যে যারা অন্যান্য গ্রহের থাকে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি 1 ঘন্টার মধ্যে ইমাজিনারি মানে একটা কাল্পনিক গল্প লিখলাম, ঠিক আছে। দেখ, আফটার এ আওয়ার এ লিস্ট অফ নেমস ওয়ার ডিক্লেয়ার, এবং 1 ঘন্টা পরে কি হলো, একটা নামের লিস্ট, মানে পুরো লিস্ট কিন্তু ডিক্লেয়ার্ড মানে ঘোষণা হলো। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা হওয়া। ইট ইনক্লুডেড মাই নেম, এবং এই লিস্টের মধ্যে কার নাম ছিল, আমার নাম ছিল। লাস্ট নেম, একদম লাস্ট নামটা। হাউ মাই স্টোরি ওয়াজ সিলেক্টেড ফ্রম মাই সেকশন, এবং আমাদের যে ক্লাসের যে সেকশন, সেই ক্লাসের মধ্যে আমার গল্পটা কিন্তু সিলেক্টেড মানে নির্বাচিত হয়েছে। ভাবনা এরকম এই ফিলিংসটা কেমন, তোরা একটা কম্পিটিশনের নাম দিয়েছিস। এবং এটা সব থেকে ভালো বেস্ট কি হয়, তোরা এখন বুঝবি না, ঠিক আছে। এটা এটা বেস্ট যারা হয়, আমি বলে দিচ্ছি কখন ফিলিংসটা হয়। ধর কেউ চাকরির পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, এবং চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, একটা লিস্ট দিয়েছে কজন চাকরিটা পেলো, এরপর সে নিজের নাম খুঁজতে পারছে না, এবং অবশেষে জাস্ট লাস্টে যে দেখছে যে হ্যাঁ তার নামটাও আছে এবং সিলেক্টেড লিস্টের মধ্যে আছে, তার যে আনন্দ, সেই আনন্দটা মুখে বলে বোঝানো যাবে না। এটা সবসময় পার্সন টু পার্সন ভেরি করে। অবশ্যই আমি মুখে বললে এই আনন্দটা তুই কোনো মতেই বুঝতে পারবি না যে কতটা ফিল হয়। যদি জীবনে কোনোদিন এরকম কোনো সাকসেসের জায়গায় পৌঁছেছিস, যে তুই কোনো পরীক্ষা দিয়েছিস বা কোনো কম্পিটিশনের নাম নিচ্ছিস এবং অবশ্যই দেখতে পাচ্ছিস যে তোর নামটা সেই লিস্টের মধ্যে আছে, সেই খুশিটা বুঝতে পারবি। দেখ, then we were asked to wait for the final announcement of the best story in the whole school, এবং তারপর আমরা অপেক্ষা করছিলাম, ওয়েট ফর দ্য ফাইনাল অ্যানাউন্সমেন্ট মানে শেষ ঘোষণা, দ্য বেস্ট স্টোরি ইন দ্য হোল স্কুল, এবং গোটা স্কুলের মধ্যে সব থেকে ভালো কোনটা, এটা তো সেকশনের মধ্যে বাছা হলো, এবার গোটা স্কুলের মধ্যে সব থেকে ভালো কোনটা হচ্ছে। দিস টাইম আই ফেল্ট মাই হার্ট ওয়াজ পাউন্ডিং। পাউন্ডিং মানে কি, ধুকপুক করছে আমার হৃদয়টা, হৃৎপিণ্ডটা। এটা আরো ভালো হয় মাধ্যমিকের রেজাল্ট, ধর রেজাল্টের রোল নাম্বার দিয়েছিস, ঠিক আছে, ডেট অফ বার্থটা দিয়েছিস, আর ওই সাবমিট বাটনে ক্লিক করছিস, আর নেটটা ভালো চলছে না, ঘুরছে কাঁটা, ভাববি কেমন অবস্থা হয়। এখনো মাধ্যমিক দিস না, যারা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবি, ঠিক আছে। তাহলে আমার হৃৎপিণ্ড কি যেমন যখন হয়েছিল তখন অবস্থাটা বুঝতে পারিছিলাম। কার? আমার অনলাইন কাছে ঘুরঘুর করছে, তো ঘুরঘুর করছে, কি চলছেই না, তখন আমি বুঝতে পারছি না আমার কি হয়েছিল। অনলাইন ক্লাস, হ্যাঁ, এটা সামান্য জিনিস, এগুলো কিছুই নয়, মাধ্যমিকের রেজাল্টের কাছে এগুলো কিছুই নয়, ঠিক আছে। দেখ, হাফ অ্যান আওয়ার পাস্ট, আধা ঘন্টা আবার পেরিয়ে গেল, হোয়াইল দ্য জাজেস ওয়ার টকিং অ্যামাং দেমসেলফ, এবং আধ ঘন্টা পর জাজেস, যারা নির্বাচক যারা বসেছিল, ঠিক আছে, জাজ, ঠিক আছে, তারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল যে কাকে ফার্স্ট করবে, কাকে সেকেন্ড করবে। অ্যাট লাস্ট, এবং দিনের শেষে মানে এবং অবশেষে, দিনের শেষে না অবশেষে, দ্য হেডমাস্টার ডিক্লেয়ার মাই নেম, এবং স্কুলের যে প্রধান শিক্ষক ডিক্লেয়ার মানে ঘোষণা করলো কি, মাই নেম মানে আমার নাম, মানে যার কথা বলছি সেখানে।
আই ফেল্ট দ্যাট, আমি অনুভব করলাম, আই হ্যাড বিন ড্রিমিং, যে আমি স্বপ্ন দেখছি যেমন, ঠিক আছে, অ্যান্ড ফেল্ট ভেরি কন্টেন্ট, এমনকি একটা মানে খুব দৃঢ় ফিল করছি, ঠিক আছে। এই গেল একটা কোনো কিছুর জন্য অপেক্ষা করা, ঠিক আছে। তাহলে তোরা এইটা লিখতে পারিস, বা যে যার নিজেদের মতো করে জিনিসটাকে লিখতে পারিস, ঠিক আছে। এটা গেল স্টোরি রাইটিং কম্পিটিশন, যে যেভাবে ইচ্ছে লিখতে পারিস। হয়তো কেউ হয়তো পরীক্ষার রেজাল্ট নিয়ে লিখতে পারিস, যে কোনো কিছু নিয়ে, নাচের কম্পিটিশন, গানের কম্পিটিশন, যে কোনো কিছু নিয়ে, যে কোনো কিছু নিয়ে, এনিথিং নিয়ে লিখতে পারিস এই জিনিসটা, যে কোনো একটা জিনিসের জন্য তুই অপেক্ষা করছিস, বা কোনো একটা গিফট তোর বাবা দেবো না বলেছিল, দিয়ে কিনতে গেছে বা বাইরে গেছে, ঠিক আছে, নিয়ে আসছে, সেটা হতে পারে, মেবি কুচবি হতে পারে। তোরা নিজেরা একটা চেষ্টা করতে পারিস, বা এইটা তো আমি দিয়েই দিলাম, পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফ টুকু লিখতে পারিস। যদি কোনো ওয়ার্ড মিনিং এখান থেকে না পারিস, বাংলা মানেটা বললাম, এটা রেকর্ডিং ক্লাস ধর চলে যাবে একটু পরেই, ঠিক আছে। রেকর্ডিং ক্লাস থেকে শুনে শুনে বাংলা মানেগুলো লিখতে পারিস। আর যদি সেটাতে চাপ মনে হয়, তখন টেনে টেনে লিখতে পারিস তুই ইউটিউব থেকে, অথবা যদি না হয়, সেক্ষেত্রে গ্রুপটায় মেসেজ করবি যে এই ওয়ার্ডগুলোর মানে স্যার পারি নাই, এইগুলো আমি বলে দিই। আমি আগে দুটো রাইটিং দিয়েছিলাম, আজকে দুটো দিলাম, 4টা রাইটিং, এই 4টার মধ্যেই পড়তে পারে, ঠিক আছে। ওই গল্পটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, টু ফ্রেন্ডের গল্পটা, ঠিক আছে। এই গেল তোদের দা ক্লাউড, শেষ হলো। কালকে শুরু করবো, এপ্রিল এটা পরে করাবো। কালকে শুরু করবো কি বলতে, কি তো, দ্য গ্রেট এসকেপ ভাই সৌগত বোস। মনে রাখবি, সৌগত বোস কে ছিল বলতে, নেফিউ অফ সুভাষচন্দ্র বোস। আমরা জানি সুভাষচন্দ্র বোসকে, আমরা তাকে নেতাজি নামে চিনি, ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস। গ্রেট এসকেপ বলতে, যারা যারা হিস্ট্রি জানিস তারা জানবি, সুভাষচন্দ্র বোসকে গৃহবন্দী করে রাখা হয়েছিল ঘরে, ঠিক আছে, তার স্বাধীনতা আন্দোলনের জন্য। তো সেই গৃহবন্দী অবস্থা থেকে সে কিভাবে পালিয়ে গিয়েছিল, সেই ঘটনায় আমরা এখানে পড়বো। এবং সেটা তার নিজের লেখা নয়, সেটা লিখেছিল তার ভাইপো সৌগত বোস, ঠিক আছে। এবং কি লিখেছিল, কিভাবে সাহায্য করেছিল, সেটাই আমরা এখানে পড়বো। দ্য গ্রেট এসকেপ, খুব একটা বড় নয় এটা, ঠিক আছে, তবে ইম্পর্টেন্ট, তবে কিন্তু ইম্পর্টেন্ট, খুব জটিল নয়, কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। বলবি যতটা করালাম আজকে ক্লিয়ার কিনা, একদম এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার অর নট, জানাবি আমাকে সবাই, রেসপন্স কর, হ্যান্ড রেজ, ক্লিয়ার, ল্যাক, ওকে, ওকে, ভেরি গুড। কোনো ডাউট কোনো জায়গা থেকে? আশা করছি নাই। রচনাগুলো ভালো করে মুখস্থ কর। তোদের যেটা খবর, পরীক্ষা হবে সোমবার থেকে, মানে কাল সোমবার নয়, পরের সোমবার থেকে। তাহলে আমি গ্রুপে একবার মেসেজ করেছি, তবু একবার বলে দিই, বুধবার, মঙ্গল বুধ তোদের ছুটি, মঙ্গল বুধ হার্ড রিভিশন শুরু কর, বিশেষ করে বিজ্ঞানের বল ও গতি, স্পর্শটা ক্রিয়াশীল বল, জীববিজ্ঞানের চ্যাপ্টারটা, ঠিক আছে, ভালো করে রিভাইজ কর। বিজ্ঞানের ইতিহাস রিভিশন শুরু করে দাও। যদি কেউ পড়ো নাই, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন যা দেওয়া হয়েছে, মেকলেমিনি, রুডেড ডিসপ্যাচ যা দেওয়া হয়েছে লং কোশ্চেন এখনো পর্যন্ত, যার কাছে নাই কালেকশন করো, পড়া শুরু করে দাও আজকের থেকেই। যদিও তোরা 18 দিনের একটা প্ল্যান বানিয়েছিলাম, জানি নাই তোরা প্ল্যানটা ফলো করছিস কিনা, আমার জানা নাই, কিন্তু যদি করছিস তাহলে তো অলরেডি রেডি হয়ে যাওয়ার কথা। ভূগোল রিভাইজ করতে হবে, বলেছিলাম যে বিযুক্তি রেখাগুলো একটা ছক বানা, সেই ছক অনুযায়ী পড়, পার্থক্যগুলোকে কর, ঠিক আছে, কোন স্তরটা নিচে কোন স্তরটা সেগুলো কর, ভালোভাবে কিন্তু পড়তে থাক। মঙ্গল বুধবার ভালো করে পড়। বৃহস্পতি শুক্র শনি আমরা এক্সাম নেবো। বৃহস্পতিবার দিন নেবো দুটো এক্সাম, বাংলা ইংরেজি। শুক্রবার দিন নেবো অঙ্ক পরিবেশ, ঠিক আছে। আর শনিবার দিন নেবো ভূগোল আর বিজ্ঞান। আধ ঘন্টা করে 1 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে, দুটো করে, যেমন স্কুলে পরীক্ষা সেভাবেই। কি কি বললাম, বৃহস্পতি শুক্র শনি, মঙ্গল বুধ তোরা ঘরে রিভাইজ করবি। যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আছি, রিভাইজ করাবো। যদি বলিস তুই যে স্যার আমাদের বল ও গতি এবং চ্যাপ্টারগুলো, ওই দিক থেকে কি চ্যাপ্টারটা আছে, বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, বল ও গতি না, শুধু বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এগুলো রিভিশন দরকার। আমি অনলাইনে রিভিশন করে দিতে পারি একবার, ঠিক আছে, ছোট করে, হয়তো 1 ঘন্টার ক্লাসে পুরোটা রিভিশন হয়েও যাবে, খুব একটা চাপ নাই। তাহলে ওইগুলো রিভিশন কর ভালো করে। অঙ্কগুলা চ্যাপ্টার ধরে ধরে রিভিশন কর, চ্যাপ্টার ধরে ধরে, ঠিক আছে, একদম। বিশেষ করে 5 পয়েন্ট, ঘনফল নির্ণয় খুব ভালো করে কর। ঘনফল নির্ণয়টা খুব ভালো করে কর। ইনফ্যাক্ট কালকে ঘনফল নির্ণয়টা করে আসবি, আমি দেখবো, ঠিক আছে। কাজ কালকের হোমওয়ার্ক রইল, ঘনফল নির্ণয় একবার করে করলি আসবি পুরো অ্যাক্টিভিটি। এই কোর্সে দেখি 5.1, 5.3 এবং 5.2 এবং 5.3 কালকে ঘনফল নির্ণয় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে আসবি কালকে ভালো করে। এই গেল তোদের গোটা সপ্তাহের প্ল্যান। তারপর সোমবার থেকে তোরা অ্যাজ ইট ইজ স্কুলে যেমন পরীক্ষা দিই সেরকম পরীক্ষা দিবি। বলবি পুরোটা বুঝতে পারলি কিনা, পরীক্ষার শিডিউলটা, টেক্সট তো বুঝতে পেরেছি, জানাবি পরীক্ষার ব্যাপার স্যাপার সব বুঝতে পারলি কিনা, জানা ক্লিয়ার কিনা। কালকে কি কি কাজ হলো, কালকে বিজ্ঞানে যেটা পড়া দিয়ে আছে সেগুলো করবি, ঠিক আছে। আইসোটোপ আইসোবার গুলো যারা মুখস্থ করিস না করবি, প্লাস যেটা পড়ালাম সমযোজী যোগের ছকগুলো রেডি করবি। যে কোশ্চেনগুলো লিখালাম, যে ওই কোশ্চেনগুলো কিছু কিছু কোশ্চেন লিখে দিলাম, তড়িৎ যোগ কাকে বলে, ঠিক আছে, কেন তড়িৎ যোগের ক্ষেত্রে কোনো পৃথক অণুর অস্তিত্ব নেই, এই কোশ্চেনগুলো মুখস্থ করেছে কালকে। আশা করছি এতদিনকে হয়ে যাওয়ার কথা, কারণ কালকে শনিবার ছিল, আজকে রবিবার টাইম পাবি। আর আজকের মধ্যে
আজকে রাতে যেহেতু অনলাইন ক্লাস করাচ্ছি নাই, সেহেতু বাংলা ইংরেজি সরি অঙ্কের কোর্সে দেখি 5 পুরো 5.1 5.2 5.3 1 2 এ কিছু নাই, 3 তে একটু ডেঞ্জারাস জিনিস থাকে, 2 আর 3 তে অনেক কিছু নাই, এগুলো একটু করে আসবি, বলবি পুরোটা বুঝতে পারলি কিনা। ওকে ক্লিয়ার, ভেরি গুড। কাজগুলো করলি আসবি, ক্লিয়ার লিখলে হবে নাই, কাজগুলো করলি আসতে হবে কালকে। স্যার বলো। স্যার চোখটা যদি দম ব্যথা করে তাহলে হয়তো কিছুটা না করা হতে পারে, কিন্তু চেষ্টা করব করে নিয়ে যাওয়ার। ঠিক আছে, যতটা ম্যাক্সিমাম নিজের অ্যাবিলিটির মধ্যে থাকে ততটা পর্যন্ত করলি আসবি, ঠিক আছে। হ্যাঁ ওকে, আমি এন্ড করছি ক্লাসটা, আশা করছি ভাই বুঝতে পারলি। যারা পারলি নাই বা কিছু লেখার হয়তো প্রবলেম রয়ে গেল, তারা কি করবি বলতে তো, তারা কিন্তু রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবি, আর আমি 1 ঘন্টার মধ্যেই দিয়ে দিচ্ছি রেকর্ডিংটা, ঠিক আছে। ওকে, গুড মর্নিং সবাইকে, এন্ড করলাম।